হ্যাঁ, ওই ওই জায়গাটাতে একটা ভুল ইয়ে হয়েছে। ওই ফুটবল বিশ্বকাপের ওইখানে একটা জায়গায় ভুল। ঠিক আছে? আচ্ছা, ওইখানে কোনো ভুল ছিল না আপাতত ভাবে। তুমি চালু করে দিয়েছি। আচ্ছা দেখো, ডাব্লিউপি কনস্টেবল 2020 সালের এইটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল। আর এর তোমার পরীক্ষাটা হয়েছিল 26/9/2021। ঠিক আছে? আচ্ছা, তাহলে পিপিটি আকারে প্রশ্নটা সাজানো আছে। ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্নটা নিম্নলিখিত। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলছি সবাইকে, তোমরা যারা ক্লাস করছো, পিআই আলাদা খাতা করবে। ঠিক আছে? কেন বলছি, আমরা হয়তো মোবাইলে পিডিএফ এ দেখি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এই প্রশ্নগুলো যখন আমরা হাতে লিখে একবার করবো, তো ওটা ভালো মনে থাকে দেখবে। সেই জন্য পিআইকির জন্য একটা আলাদা করে খাতা করে করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আর আরেকটা জিনিস প্রত্যেককেই বলছি, যতজন এসেছো, কমিউনিকেটটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করো। দেখো, তুমি যদি আমার সঙ্গে কথা ঠিকঠাক না বলো, আমি কিন্তু তোমার জন্য শেখাতে পারবো না। প্রবলেমটা তোমাকে বলতে হবে। আচ্ছা, ধরো এমন কিছু প্রবলেম আছে যে ক্লাস চলাকালীন হয়তো তুমি বলতে পারলে না, তুমি ক্লাসের পরে বললে যে স্যার আমার এই জায়গাটায় প্রবলেম আছে। নিজের প্রবলেম যদি না স্বীকার করো, তাহলে কিন্তু ডেভেলপ হওয়া খুব চাপ। ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্নটা আমরা আলোচনা করবো সরাসরি। আচ্ছা, নিম্নলিখিত প্রথম প্রশ্নটা যেটা আছে দেখো। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিকঠাক? এখন একটু যদি অসুবিধা হয়, কয়েকদিন কোপারেট করো, তারপর সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে নিম্নলিখিত মধ্যে, দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিম্নলিখিত মধ্যে পশ্চিমবঙ্গের দিনিমার, মানে ডেনমার্ক উপনিবেশ ছিল ত্রিপুরা, হুগলি, চন্দননগর, শ্রীরামপুর, ব্যারাকপুর, উত্তরপুর, চৌচরণা। কোনটা হবে বলো এটা? কে বলতে পারবে? না, ওটা হবে না। শ্রীরামপুর, হুগলি। তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে, আমরা অ্যাবাউট আলোচনা করব। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে, এই জিনিস- এই জিনিসটা পাওয়া শুরু হচ্ছে। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সিলেটটা, হুগলি, শ্রীরামপুর। আচ্ছা, ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে? আর রেকর্ডিং এর ক্লাসের পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এক্ষুনি যে বললে যে হুগলির চন্দননগর, তাহলে এবারে তুমি আমাকে বলো যে এইটা কাদের উপনিবেশ ছিল? হুগলির চন্দননগরটা কাদের ছিল বলো, কে বলতে পারবে? কে বলতে পারবে বলো? এইটা ফরাসিদের ছিল। একটু খাতায় লিখে নাও তোমরা। এটা ফরাসিদের ছিল। ঠিক আছে? তাহলে এটা ছিল ডেনমার্কের, আর এটা হচ্ছে ফরাসিদের। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো, এটা জাস্ট আমি নলেজের জন্য বলছি আর কি। এটা, এই যে জায়গাগুলা, হুগলির চুঁচুড়া, হুগলির চন্দননগর, হুগলি, শ্রীরামপুর, উত্তর চব্বিশ পরগনা, ব্যারাকপুর, তাহলে বাইরের যে উপনিবেশ যারা এসেছিল, মানে বিদেশ থেকে যারা আমাদের দেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, এটা জাস্ট তোমাদের আইকিউটা আমি যাচাই করছি আর কি।
তাহলে এই জায়গাগুলো কেন প্রেফার করেছিলেন বলো তো? এই জায়গাগুলো সব দেখো কলকাতা সংলগ্ন। আরেকটা ট্রিক লুকিয়ে আছে, কে বলতে পারে বলো তো? এগুলো যদিও হায়ার কনসেপ্ট, তবু আমি জিজ্ঞেস আলোচনা করছি। কাছাকাছি গেছো, বলো। ইয়েস, কে বললো? ভেরি গুড। অনিমা ঠিক বলেছো। তাহলে এই আগে দেখো, নদী তীরবর্তী দেশ গেলে আগে মানে যাতায়াতটা বেশি জলপথে হতো, ঠিক আছে? আর এবারে ওই ব্যবসা বাণিজ্য গড়ে তোলার জন্য নদীর তীরবর্তী এলাকায় নদীর জল, তারপরে তোমার এমনি কারখানার যে নির্গত জল সব নদীতে চলে যেত। ওই জন্য দেখো বেশিরভাগ গুলাই কিন্তু হুগলির উপর অবস্থিত, হুগলি জেলায় তো হুগলি নদীর তীরবর্তী এলাকা। আর ব্যারাকপুরটা তো বুঝতেই পারছি, এটা গঙ্গার তীরে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট মনে রাখার কনসেপ্ট। তাহলে তোমার যদি কোনোদিনও ধরো কনফিউশন হয়, ধরো এই অপশন গুলার মধ্যে হয়তো, দেখো চাকরির পরীক্ষাতে তোমাকে আরেকটা জিনিস করতে হবে কি, যেটা তোমাকে অপশন টেস্ট করতে হবে। ধরো কোনদিন কোনো অপশন দেওয়া আছে, রেগুলার পাশাপাশি নদী কোনো নেই আর উপনিবেশ সংক্রান্ত কোনো কারণবশত হয়তো তুমি ভুলে গেছো, ঠিক আছে? তখন তুমি কি করে বলতো, তখন তুমি এই টেস্টটা লাগানোর চেষ্টা করো, যে ও তাহলে এইগুলা এখানে হতে পারে, নদীর তীরবর্তী এইটা, ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, তোমাদেরকে প্রবলেমটা কোন জায়গায় চাকরির পরীক্ষা, তোমরা চাকরি পরীক্ষার প্রিপারেশন আমরাও নিয়েছি, আমরাও চাকরি পেয়েছি, তোমরা অলরেডি ধরো প্রিপারেশন নিচ্ছ। সেক্ষেত্রে কি হচ্ছে বলতো, তোমরা ব্রড লেভেলের থটটা রাখছো না। আর আমি তোমাদেরকে এটা বলবো যে চিন্তা ভাবনাটা ব্রড লেভেলের রাখো, কিন্তু খাবার খাওয়ার সময় তুমি ভাবনা চিন্তা করে খাও, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে, হ্যাঁ বলো। এই জাস্ট এক্ষুনি আনা হয়েছে, বেশিক্ষণ নয়, আর রেকর্ডেড পেয়ে যাবে তো তুমি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি তোমাকে যে পথে নিয়ে যেতে চাই, সেটা হচ্ছে তোমরা পশ্চিমবঙ্গের ম্যাপ সম্পর্কে জানলে। তার মানে আমি তোমাকে পুরো ম্যাপ মুখস্থ বলছি কিন্তু না, কিন্তু তুমি একটা বেসিক ধারণা রাখলে। তাহলে ম্যাপ আমি তোমাকে কেন বলবো ম্যাপ রাখতে? আমি তোমাকে একটা জিনিস বলছি, দেখো ধরো এটা ঠিক পশ্চিমবঙ্গে রাখতে পারবো না, তবুও আমি তোমাকে একটা বেসিক ভাবে ভারতের ম্যাপের মতো দেখতে পারি। তাহলে তুমি দেখবে এই দিকটা হচ্ছে তোমার পার্বত্য এলাকা। আচ্ছা, এইখানটায় তো চিকেন স্নেকের কাছে একটু শুরু করতে হবে। এটা হচ্ছে ধরো পার্বত্য এলাকা, এইখানটায় একদম চিকেন স্নেক। আর এই দিকটা হচ্ছে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। এটা হচ্ছে চিকেন স্নেক। আর এটা হচ্ছে পূর্ববঙ্গ যেটাকে বলা, ওইদিকে পাহাড়ি এলাকা। তাহলে আমি ধরো ম্যাপটা আমি ঠিক আঁকতে পারলাম না, কিন্তু দেখো একটা কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা বলো তো, পশ্চিমবঙ্গের মুখের এই দিকটাতে কি থাকে, যারা জানো তারা বলতে পারবে। এদিকে কোন কোন জেলাগুলো আছে তোমরা বলো, বলো কোন কোন জেলা আছে বলো। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। আচ্ছা, এইদিকে কি কি আছে বলো, যারা ম্যাপটা জানো বলো। হ্যাঁ, হ্যাঁ, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ঠিক আছে? তাহলে তুমি দেখবে যখন পার্বত্য অঞ্চলের কোনো গাছের নাম হয়তো ইনকেস দিয়ে দিল, যে পাইন, ফার বা এগুলা, এই গাছগুলো নিম্নের কোন জেলায় পাওয়া যায়, হয়তো তুমি অপশনে দেখছো এইখানে একটা জেলা আছে, বাকি জেলাগুলো এই পাশে, কিন্তু পাইন গাছের কনসেপ্ট তোমার ক্লিয়ার নেই। তখন তোমাকে অপশন টেস্ট কাজে লাগাতে হবে। আমি ঠিক তোমাদেরকে ওইভাবেই নিয়ে যাবো, তোমরা অনেক কিছু জানবে, কিন্তু দরকারি জিনিসটুকু কাজে লাগাবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, ডেমো ওএমআর শিট দিয়ে দেখেছি, আজকে যা পড়ানো হচ্ছে, যা বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স যে দুটো ভিডিও পাবলিশ হয়েছে ইউটিউব চ্যানেলে, এইগুলোর উপর কিন্তু পরীক্ষা হবে। ওএমআর তোমরা কিন্তু প্রিন্ট করে রাখবে, 7টা থেকে 8টা কিন্তু পরের দিন পরীক্ষা হবে। সবাই বুঝতে পেরেছো? আরো বুঝতে অসুবিধা লাগলে বলতে পারো। হ্যাঁ, আমি প্রত্যেকদিন যা পড়াবো, আমি স্ট্র্যাটেজিটা একটা স্লাইডে বলে দিচ্ছি, একটা নতুন স্লাইড নিয়ে আসি, দাঁড়া।
আমরা কিভাবে এগোবো সেগুলো আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? এখন একটু পড়া কম হবে এই কয়েকদিন, আমি প্রসেসটা তোমাদের বলছি। আমি বলছি, ধরো আজকে প্রথম ক্লাস, আমি সাপোজ ধরো 10টা প্রশ্ন আলোচনা করেছি, ঠিক আছে? আমার দ্বিতীয় ক্লাস চলবে, দ্বিতীয় ক্লাসে কিন্তু ওই 10টা, এজ ফর এক্সাম্পল বলছি, ওই 10টা প্রশ্নের উপর কিন্তু পরীক্ষা হবে প্রথম। ক্লিয়ার এত দূর অব্দি সবার? আচ্ছা, পরীক্ষা কিরকম হবে? পরীক্ষা কিন্তু তোমাদেরকে কিন্তু গুগল মিটের লিঙ্কে জয়েন করতে হবে, এবং ভিডিও কিন্তু অন করতে হবে। দিয়ে তুমি 7টা থেকে 8টা পরীক্ষা দিলে ওই মারে প্রিন্ট বের করে নেবে সবাই, দিয়ে 8টায় তুমি প্রিন্ট জমা দেবে। আচ্ছা, 8টা থেকে 8:30 গ্যাপ থাকলো, যারা খাওয়া দাওয়া করবে এই সময় করে নেবে। তারপরে 8:30 থেকে ক্লাস শুরু হবে। যেদিন পরীক্ষা হবে না সেদিন জিকে ক্লাস হবে, আর 8:30 থেকে তারপরে ম্যাথ রিজনিং ক্লাস চলতে থাকবে, ঠিক আছে? এইবারে ধরো 8:30 থেকে 9:30, 10টা, 10:30 যতক্ষণ হলো, ক্লাস হয়ে যাওয়ার পর ম্যাক্সিমাম 10:30 হবে, এর বেশি হবে না, মানে সবার জন্য, ঠিক আছে? তারপরে বাড়িতে হয়তো অঙ্ক করতে গিয়েছো, ভগ্নাংশের যোগ, কোনো কনসেপ্ট বারবার করেছো, কোনো সংবিধান পড়তে গেছো, মার্কেটে ঘুরতে গেছো, একটা আলোচনা শুনলে আটকে গেছো, সেই সব জিনিস 10টা, 10:30 পর ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে। রেকর্ডিং তখন বন্ধ হয়ে যাবে, তখন তুমি জিজ্ঞেস করবে। দিনের জিনিস দিনে কমপ্লিট করে রাখবে। ধরো সাপোজ কোন একদিন অঙ্ক করতে গিয়ে আটকে গেলে, তোমার ফার্স্ট কাজ হবে ছবি তোলা। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এটা করবে, ঠিক আছে? পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কারো কাছে? আছে সবার কাছে? ঠিক আছে, তারপরে গ্রুপে আমি দিয়ে দেবো। ফার্স্ট কাজ হবে প্রবলেমেটিক কোনো জিনিস বা মানে স্ক্রিনশট বা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবে। দিয়ে যদি মুখের ফিলিংসটা যদি মেসেজে লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই। যদি মেসেজে লিখতে না পারো, হোয়াটসঅ্যাপে দেখবে ভয়েস রেকর্ডিং করার ব্যাপার থেকে করলে, যে স্যার আমি এইখানে পড়েছিলাম, এটা আটকাচ্ছে, কি হবে বলুন। আমি যদি তখন রিপ্লাই দেওয়া যায়, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু আমি 10:30টার পর প্রত্যেকদিন ফাঁকা। তোমরা প্রত্যেকদিন আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল এতদূর অব্দি? তবে কলটা কিন্তু 10:30টার পরে করো, কিন্তু প্রশ্নের প্রবলেমটা তুমি যখনই করবে তখনই আটকাবে। এনিথিং ডাউট এডুকেশন রিলেটেড, ঠিক আছে? যে স্যার এমনও হতে পারে, আমি বলে দিচ্ছি দেখো, সংবিধানের কোনো জিনিস তুমি পড়াশোনা করেছো, আমি বলে দিচ্ছি দেখো। এবারে ধরো তুমি কোথাও গেলে, কোনো একজন রেপুটেটেড পার্সন বা কারো কাছে তুমি এই কথাটা শুনবে, যেটা তোমার সঙ্গে মতবিরোধ হচ্ছে, ওটাকেও তুমি টোকাই করে রাখো, দিয়ে ওটাকে তুমি রাত 10:30টার পর আমার সঙ্গে আলোচনা করো, ঠিক আছে? আচ্ছা, তখন কিছু বলবে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমাদেরকে দেখো, এইভাবে কিন্তু জ্ঞান বা জিনিসটা কিন্তু বাড়াতে হবে। এইবারে তুমি বলবে, স্যার আমরা কনস্টেবল চাকরি করব, আরে এত কি নলেজ লাগবে? এই যে আমি আমি পাস করে আছি বিএসসি, বিএসসি ম্যাথ অনার্স, ঠিক আছে? ঘরের সমস্যার জন্য আমাকে কনস্টেবলের পরীক্ষা দিতে হয়েছে। আমি পরীক্ষা দিয়েছি কত সালে? 20 সালে। তারপরে আমার পড়াশোনা চলছে, হ্যাঁ, বিবাহিত জীবন হয়ে গেছে 25 সাল, 26 সাল, এখনো পড়াশোনা চলছে। তাহলে আমি প্রবলেমের জন্য 20 সালে গিয়েছিলাম। এই জন্য আমার মতো বহু পাবলিক তোমাদের সঙ্গে পরীক্ষা দিতে যাবে। সুতরাং তোমাদেরকে নলেজ বাড়াতে, ঠিক আছে? হ্যাঁ, বলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি যা পড়াবো তার মধ্যে ওই পরীক্ষা হবে, বা যে করানোর বাইরে আমি পরীক্ষা নেবো না কোনোদিনও। টিউশনির পরীক্ষা আমি করানোর বাইরে নেবো না। বোঝা গেছে? আর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর ওই 2টা ক্লাস কিন্তু দেখবে ইউটিউবে, যেটা আছে, ঠিক আছে? প্রশ্নটা যে করলে বুঝতে গেলে তো? ঠিক আছে। হ্যাঁ, এবারে পরীক্ষা, হ্যাঁ, তাহলে এরকম সবাই কম্পিটিশন এগিয়ে থাকবে, সেরকম তোমাদেরকে সেভাবে এগোতে হবে, ঠিক আছে? এবারে আরেকটা জিনিস যেটা মনে পড়লো,
তোমরা তো বলো, স্যার আমি সেই 7-8 যখন পড়তাম অঙ্ক পারতাম না, ভালো লাগতো না। এখন তুমি আর নাও, তখন যখন 7-8 পড়তে তখন তোমার বয়স হয়তো 11, 12 বা 13 ছিল। এখন প্রত্যেকের বয়স 20 প্লাস হয়ে গেছে। তোমাদের মধ্যে একটা মেচুরিটি থট তৈরি হচ্ছে। সুতরাং তখন তুমি যে জিনিসটা শিখতে পারতে না, এখন তোমাকে বললে একদম ক্যাচ করে নেবে। কিন্তু তোমাকে শিখতে হবে। ফার্স্ট অফ অল যেটা কাজ করবে সেটা হচ্ছে লোকলজ্জা। এইটা কিন্তু তো আসবে, মানে আমাদের এটা একটা সোসাইটির প্রবলেম। এই প্রবলেম গুলো কাটিয়ে উঠতে হবে। এইবারে তুমি যখন 18 বছর প্লাস হয়ে যাচ্ছ, বাড়িতে আগে যখন বাবা মা খাতা এনে দিত, খাবার এনে দিত, এখন কিন্তু ঘরের লোক বলবে যে আজকে আমার খাবারটা বানিয়ে দে। এই প্রবলেমটাও কিন্তু আসবে। এইটাকেও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, ভেঙে পড়লে হবে না। হ্যাঁ, পরবর্তীকালে আরো অনেক কথা বলবো ধীরে ধীরে, ঠিক আছে? পরীক্ষার ব্যাপারটাতে বললাম, প্রথম দিন ধরে 10টা কোশ্চেন দিলাম, দ্বিতীয় দিন 10টা কোশ্চেনের উপর পরীক্ষা, আবার আমি 10টা কোশ্চেন পড়ালাম। 3 নম্বর ক্লাসে যেটা, যে ক্লাস হবে, সে ক্লাসে কিন্তু এই 20টা কনসেপ্টের উপর কিন্তু পরীক্ষা হবে। বোঝা গেছে তো দূর অব্দি? বোঝা না গেলে জিজ্ঞেস করতে পারি। আমি আবার নতুন করালাম, তাহলে 7টা থেকে 8টা আমার পরীক্ষাটা হচ্ছে রিভিশন হয়ে গেল। পরের দিন 10টা, উদাহরণের জন্য বলছি। তাহলে আমার টোটাল কত হলো? 30। পরের ক্লাসে এই 30টার উপর কিন্তু পরীক্ষা হবে। মানে তোমাকে আমি ভুলতে কিন্তু দেবো না। তোমার ওইখান থেকে ধীরে ধীরে চাপ বাড়তে থাকবে, রিভিশন হতে থাকবে। ঠিক আছে? এই করতে করতে তুমি ফাইনাল ক্লাস অব্দি আসবে, তোমার প্রায় ম্যাক্সিমাম জিনিস প্রিপেয়ার হয়ে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিচ্ছি। পরিচিত হতে হবে, এটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য বলছি না। 21 তারিখ বা 22 তারিখ ক্লাস শুরু আগের পর্যন্ত ক্লাস একবার রানিং হয়ে গেলে আমি কিন্তু লাইভ ক্লাসে কাউকে নেবো না। ঠিক আছে? ওতে মানে আমি যদি মন থেকে শেখাতে চাই, তো ওতে আমার একজন ঠিক হলে ঠিক আছে। আমি কেন নেবো না বলছি, দেখো। ধরো যজনই থাকলো, 6 জন, 7 জন, 10 জন, 12 জন, 14, 15, 20, 25 যজনই হোক, তাহলে আমি আমার সিকোয়েন্স মতো ওকে তৈরি করবো। এইবারে মাঝখান থেকে যখন কোনো তোমাদেরকে ধরো আজকে আমি বুঝিয়ে বলে দিলাম পরীক্ষা কিরকম হবে, কোশ্চেন কি হবে, পরের দিন পরীক্ষা কি হবে, ঠিক আছে? তোমরাও কিছু জিজ্ঞেস করলে। এবারে যখন নতুন কেউ আসবে না, ধরো ক্লাস ডিউরেশনের মাঝখানে, স্যার এটা তো আমি বুঝতে পারছি না, হয়তো ওটা একবার বললেই বুঝতে পেরে যাবে, এমন কোনো ব্যাপার নেই। কিন্তু তোমরা মাঝখান থেকে তখন ইয়ে হবে, মানে তোমাদের সময়টা কমে যাবে। ওই জন্য 21 তারিখ, 22 তারিখ ক্লাস শুরুর আগে ভর্তি শেষ। যতজন হবে ততজন চলতে থাকবে। এরপরে যদি কেউ পড়তে আসে, তাহলে রেকর্ডেড ক্লাস আর মক টেস্ট দিতে পারবে, ওদের ফি আলাদা। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, ক্লাস চলাকালীন কেউ কিন্তু অ্যাডমিশন নিয়ে আলোচনা করবে না। অফিসিয়াল নাম্বার আছে, ক্লাস শেষ হয়ে গেলো একদম, তারপরে ফোনে কথা বলবে। ঠিক আছে? মাঝখান থেকে পড়াশোনা একটু হারিয়ে গেল। পড়াটা কোনখানে থামিয়েছিলাম? ও পরীক্ষার ব্যাপারটা বলেছিলাম, তাই তো? আর কিছু বলেছিলাম ম্যাপে? গেলো কোনো উত্তর নাই যে? এবার এই প্রশ্নটা করো, করে আমাকে আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো, দেখি তোমরা কে কিরকম ভাবে করছো। অ্যান্সার আমাকে, অ্যান্সার কেউ বলবে না এখন। 5-1 করে করে এই নাম্বারটা পাঠাও। যে যেমন খুশি পাচ্ছ করো।
চিন্তার কিছু নেই, এগুলা সব শেখাবো। হ্যাঁ, আজকে জাস্ট আমি তোমাদের এটা জানতাম আমি শিখিয়ে কোন জায়গায় আসবো। হ্যাঁ, এমন তো না যে সব দিন এটাই হচ্ছে। আমি উত্তর বলতে না বললাম না, খাতায় পাঠাতে বললাম। আমি জানতে চাই যে কে কিভাবে অঙ্ক করো, উত্তর বলে দিচ্ছি। আরে অঙ্কটা কে কিভাবে করছে ওটা পাঠাও, আমি উত্তর জানতে চাইনি। অঙ্কটা পাঠাও। আর যাদের কাছে নাম্বারটা নেই, কোচিং এর নাম্বারটাই পাঠাও, যেটাতে পাঠাতে পারো। তবে অঙ্কটা করছো কিভাবে আমি এটা দেখতে চাই। কোনো টাইপ করতে হবে না কাউকে, বুঝে নেবো। এসে পাঠালে না তারা এই অনুপ মাহাতো পাঠিয়েছো? এই চ্যাটে কেউ কোনো মেসেজ করবে না।
চ্যাটে ছবি পাঠাবে, যা বলার এখানে গিয়ে ফোন মাইক্রোফোন অফ করে অন করে বলো, এতে যে যার কথা শোনা। অনুপ তুমি করেছো? এই কথা যদি বলবে না তো পড়তে আসার দরকার নেই বাবু, পরিষ্কার। এতে খারাপ ব্যবহার ভালো ব্যবহার। অনুপ মাহাতোকে আমি জিজ্ঞেস করছি যে কিছু একটা, ও লেফট নিয়ে নেবে, এরা এখানে টিকতে পারবে না, বাদ দাও। আচ্ছা, অপূর্ব পাঠিয়েছো? ঠিক আছে। আচ্ছা, অপূর্ব পাঠালে। ভগতোষ ভগতোষ মাহাতো পাঠিয়েছো? ভগতোষ মাহাতো। আচ্ছা, বাড়ির বাইরে আছে। বিশ্বজিৎ। আচ্ছা, দেবজিৎ পাঠিয়েছো? আচ্ছা, জয়দেব গড়াই পাঠিয়েছো? জয়দেব। না, প্রথম জয়েন হলো, এই ধরনের অঙ্ক সম্বন্ধে অভিজ্ঞতা আছে না, না আমি সেটাই জানতে চাইছি। আচ্ছা আচ্ছা। জয়জিৎ। করেছো? পারবে? আচ্ছা। কৃষ্ণা। কি হলো? কৃষ্ণা বলো। মেসেজ যায়নি। মহিম। আচ্ছা, ঠিক আছে, নেটওয়ার্কের জন্য প্রবলেম বলছো তো। ম্যাথটা তোমরা আমাকে আমাকে করে পাঠাবো, আমি করে দেবো। আমি নেক্সট ক্লাসে আমি করে দেবো। শর্ট প্রসেসও করবে আর লং প্রসেসও করবে, দুটো প্রসেসের আমি করে পাঠাই। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, এখন আর এটা পাঠানোর দরকার নেই, আমাকে মোটামুটি ম্যাথটা হোমওয়ার্ক থাকলো, এই নেটওয়ার্কের ব্যাপার থাকলো, করে পাঠাবে, ঠিক আছে। কারণ এইখানে দেখো একটা জিনিস, আমি তোমাদেরকে একটা জিনিস একটু মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা ম্যাক্সিমাম জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছি হিসাব করেছে, ঠিক আছে। শর্টকাট ট্রিকটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে শিখেছো, এটা খুব ভালো জিনিস, আমি এটা জোর করে কারোর উপর চাপিয়ে দেবো না, ঠিক আছে। কিন্তু তোমার পরীক্ষার সময় যে জায়গাটায় ম্যাটার করবে, যেটা হচ্ছে তুমি ধরো শর্টকাট ট্রিকটা সেই সময় তুমি ভুলে গেলে, তোমার হাতে কিন্তু অনেক সময় থাকে, অনেক সময় থাকে, একটা ভালো রকম একটা সময় থাকে আর কি। সেক্ষেত্রে তুমি তখন অঙ্কটা তুমি কিভাবে করবে? ওই জন্য আমি তোমাকে যেভাবে এগোতে চাই, সেটা হচ্ছে তোমার কিরকম বলতো, তুমি প্রথমে লং এ মেথডটা জানা থাকলো, তারপরে তুমি নিজের মতো শর্ট করে নেবে। আচ্ছা, এই অঙ্কটা করি, একটা অঙ্ক আমি লং এ করে দিই, দাঁড়া, তাহলে তোমাদের সুবিধা হবে। লং থেকে শর্ট কিভাবে আসে মানুষ, এটা দেখা। যারা এগুলো জানো তাদের কাছে একটু বোরিং হচ্ছে, একটু প্রথম ক্লাস তো সবার কথা ভেবে করাতে হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে বলেছে ধরো কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ। আচ্ছা, এইখানে কিছু কিছু জায়গায় টুইস্ট কিন্তু বোঝার আছে। সুদে আসলে হচ্ছে 20 বছরে 3 গুণ। এইখানে ধরো আমি আসলটা ধরি, ধরি আসল ই সমান হচ্ছে এক্স। আচ্ছা, সময় কত দেওয়া আছে বলো? সময় কত দেওয়া আছে বলো? আচ্ছা, সুদের হার দেওয়া নেই। সুদের হার
আর আমি জাস্ট বড় করে একটু লিখি, বড় থেকে শর্টে কিভাবে আসা যায় আমি তোমাদেরকে শেখাচ্ছি দেখো। আচ্ছা, এবার আমাকে বলো, এইটা হচ্ছে এক্স, এক্স, তাহলে এইখানে বলেছে সুদে আসলে 3 গুণ, মানে সুদটা কত হবে বলো তো, বলো সুদটা কত হবে? স্ক্রিনটা বড়, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, গুড গুড গুড। এখন আচ্ছা, সুদটা তাহলে কত হবে? সুদটা হবে 2x, এক্স আসল, সুদ 2x, তবে গিয়ে তোমার হয়ে যাচ্ছে 3x, হয়েছে? তাহলে এবার আমরা সূত্রটা কি জানি বলো? আই সমান পি আর পি বাই এক্স, ঠিক আছে? তাহলে পি কত? এক্স, আর এর মান জানি না, আর পি এর মান হচ্ছে 20, এদিকে হচ্ছে 100, ঠিক আছে? তাহলে এক্স এক্স কেটে গেল, 20 5 100, তাহলে তোমার আর সমান হচ্ছে 2 × 5, মানে হচ্ছে 10%। তাহলে সুদের হারটা 10% বেরালো, এতটা করে দিয়েছো। আমি 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 দেখাতে চাইছি যে লং থেকে কিভাবে শর্টে আসা হয়, ঠিক আছে? সুদের হার হয়ে গেল। এইবারে তাহলে প্রশ্নটা তোমার কি বলেছে বলো, প্রশ্নটাতে কি বলেছে? কত বছরে দ্বিগুণ হবে? তাহলে আমার আসলটা তো ফিক্সড, আসলটা কত আছে? আচ্ছা, পরের ক্ষেত্রে ধরো, হ্যাঁ, ভালোভাবে বুঝার জন্য যেটা করছি, এক্স, আচ্ছা টিটা আমাকে বের করতে হবে, আচ্ছা আরটা কত জানি? 10%। আচ্ছা দেখা যাচ্ছে তো ঠিকঠাক? আচ্ছা আইটা, আইটা তাহলে দ্বিগুণ হতে গেলে সুদটা কত হবে? আরে বাবা, যখন দ্বিগুণ হবে, এখানে যখন 3 গুণ হচ্ছিল, তোমার আসলটা যখন এক্স হচ্ছিল, সুদটা কত? 2x তো। তাহলে এখানে যখন আসলটা এক্স, তাহলে সুদটা কত হবে? আবার বলছে 2x, আরে 2x হলে তো সুদে আসলে তো 3x হয়ে যাচ্ছে তোমার, এক্স হবে। শোনো আর একটা জিনিস আমি বলছি, তোমরা ওই ডিপ মানে থিওরিটিক্যাল মনে রাখতে যেও না, ব্যাপারটা ঘরোয়া ভাবে ভাবো, দিয়ে প্রেজেন্টেশন করানোর সময় যেখানে যেরকম বলবে সেরকম করবে, আগে বোঝাটা একদম নিজের মতো করো। যেমন এইখানে তোমার যখন 3 গুণ ছিল, তাহলে এইখানে এক্স সুদটা, সরি আসলটা, আর সুদটা 2x যখন হয়েছে, মানে এক্স প্লাস 2x, তবেই তোমার কিন্তু 3x হয়েছে। তাহলে এইখানে আমার কত বলেছে? ডবল। তাহলে এটা তো এক্স আমার ফিক্সড, তাহলে সুদটা যখন এক্স হবে, তখনই আমার সুদে আসলে কত হবে? 2x হবে। আচ্ছা, এখানে আমি সূত্রটা অ্যাপ্লাই করলাম, আই সমান পি আর ডি একশো, আই এর মান হচ্ছে এক্স, পি এর মান এক্স, আর এর মান হচ্ছে 10, আর টি জিজ্ঞাসা চিহ্ন মানে টি লিখলাম, আর নিচে তোমার হচ্ছে 100। তাহলে 10 10 কেটে গেল, এক্স এক্স কেটে গেল, এদিক ওদিক, টি সমান হচ্ছে 10, হয়েছে? এইটা হচ্ছে পুরোপুরি লং মেথড নয়। হ্যাঁ সত্যজিৎ, এই বাকিদের কথা ঠিকঠাক, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা, তাহলে ওই সত্যজিৎ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এইবারে আমি তোমাদেরকে দেখাতে চাই, এটা তাহলে এটা ঠিক লং নয়, মিডিয়াম। এইবারে তুমি এখান থেকে শর্টে কিরকম করবে, তুমি দেখে নিলে যে থ্রি থ্রি ডবল বলেছে, তুমি টুক করে এখানে মনে করে 2x লিখে দিলে, টিটা এক্স ধরে নিলে, আর আর টিটা 20 ধরে নিলে, এখানে 100 বসিয়ে দিলে, ঠিক আছে? যে 20 5 100 কাটাকাটি করে দিলে, এক্স এক্স কেটে দিলে, আর সমান হচ্ছে 10%। তারপরে চট করে মাথায় ক্লিক করলো, আইটা এক্স হবে, টিটা এক্স, আচ্ছা আর 10%, টি এইখানে 100, দিয়ে
10 10 কেটে এক্স এক্স কেটে গেল, আলটিমেটলি টি সমান হয়ে গেল তোমার 10। তাহলে কিছু ছেলে এইভাবে করবে। আবার এটা কি, হ্যাঁ, বলো বলো বলো। এই যে এই প্রসেসটা হচ্ছে, ধরো তুমি ওটাতে স্কিপ করছো, না সেই স্লাইডটাই দেখায় ভালো বুঝাতে পারো। তুমি এখানে অনেক কিছু গল্প লিখেছো তো। হ্যাঁ, মানে এইখানে তুমি অনেক গল্প ভাষায় লিখেছো তো, এই যে এই জায়গাগুলো, এগুলো অনেক গল্প লিখেছো। এই গল্পগুলো তুমি বাদ দিয়ে দাও। তোমার যখন অত্যাধিক প্র্যাকটিস থাকবে, তখন তুমি এই গল্পগুলো আর লিখতে যাবে না। তুমি ডাইরেক্ট শুরু করবে এই জায়গা থেকে, তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে। ওটা তোমার প্র্যাকটিস করে করে আসতে হবে, কিন্তু প্র্যাকটিস না করলে হবে না। এইবারে তোমার যদি কম প্র্যাকটিস থাকে আর হাতে সময় থাকে, তখন তুমি পরীক্ষার রুমে সময় নষ্ট না করে তুমি লং ওয়েতে করতে পারো। হতেই পারে তোমার শর্ট ট্রিক ভুলে গেছি, ওই জন্য আমি তোমাকে অঙ্ক শিখাবো, তুমি অঙ্ক করতে পারবে, তারপরে তুমি স্পিডে শর্টকাট। ওই এক চান্সে আমি তোমাকে শর্টকাট কিন্তু শেখাবো। আমার নীতিটা একদম স্পষ্ট এবং পরিষ্কার। আগে তোমাকে আমি হামাগুড়ি দেবো, ধীরে ধীরে হাঁটাবো, তারপরে তোমাকে আমি সুপার ফাস্ট করবো, ওটা করার দায়িত্ব আমার। ঠিক আছে, এই জন্য রেগুলার ক্লাস চলতে চলতে তোমাদের হয়তো আমার কাটাকাটি সমস্যা আছে, গোসাগু লসাগু, তার জন্য অঙ্কের দুটা ব্যাচ থাকবে, একটা ইজি ব্যাচ, একটা মিডিয়াম ব্যাচ। ঠিক আছে, আমি চাই আমার 5 জন যেন থাকে, আমার 5 জন ক্র্যাক করে, আমার ভিড় বাড়িয়ে লাভ নেই। আর হ্যাঁ, চাকরি করাতে করাতে পড়াচ্ছি, অবশ্যই টাকার দরকার, কিন্তু ওটা কিন্তু মেন ব্যাপার না। পড়াশোনা করা আর পড়ানো আমার একটা প্যাশন, সবাই এটা কিন্তু জেনে দেবে। ঠিক আছে, আমরা ডিউটি আজকে দুটা, দুটো কি আজকে সকালে প্রায় 8টা থেকে আমরা ডিউটি করেছি 3টা অবধি। তবু কিন্তু কোনো অসুবিধা নেই যে গিয়ে আমি ক্লাস করাবো। ঠিক আছে, সুতরাং আমার চিন্তাধারা সম্বন্ধে পরিষ্কার হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে যে প্রশ্ন করলে, তাহলে প্র্যাকটিস তোমাকে বেশি করতে হবে। প্র্যাকটিস তুমি বেশি করলে তখন তুমি এই জায়গাগুলো অটোমেটিক বুঝতে হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। অপূর্ব নাকি জিজ্ঞেস করলেন, না জয়জিৎ, জয়জিৎ তাই তো। ঠিক আছে, প্র্যাকটিস মেন জিনিস, তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই যে ধরো আজকে আমরা আমরা ম্যাথ নিয়ে অনার্স করে বা ইয়ে হয়েছি, কিন্তু আমরা 11 12 একটা সময় গেছি যখন আমরা ম্যাথ মুখস্থ করেছি। তোমাকে প্র্যাকটিস করে করে মুখস্থের মতো করতে হবে। এবারে বুঝে মুখস্থ, না বুঝে মুখস্থ, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বলো, মই বলো। হ্যাঁ, 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 অনেক কিছু হবে। এবার আমি তোমাকে বলছি, ধরো কিছু জন এই প্রসেসে করলো, ওইটাই তো আমি বোঝাতে চাইছি, যে কিছু ছেলে ও এইভাবে করলো। ঠিক আছে, এবারে ধরো 2 নম্বর ছেলে, ও বললো যে আমি এক্সট্রা ধরে, বেকার এক্সট্রা ধরে দু জায়গায় কেটে যাচ্ছে, ও এক্সট্রা মনে মনে ধরে নিচ্ছে, 1 আর 20 100। তাহলে এখানে তোমার হচ্ছে 5, তাহলে 8টা 10%, এখানে 1 1 করে 10 t/x, কিছু ছেলে t সমান হবে। এটাও হচ্ছে, হচ্ছে কিনা বলো, হচ্ছে, হয়েছে। আচ্ছা, এবারে আচ্ছা, তুমি 200 100 ধরে করে বলছো, ওটাও করতে পারো। আবার আরেকটা হয় যেটা, তাহলে ধরো যে বলেছি যে 30 বছরে, 30 না 20 বছরে, তাই তো, 20 বছরে তাহলে সুদে আসলে 3 গুণ, তার মানে এক আসল, আর 2x হচ্ছে তার সুদটা। আর আমার তাহলে ফাইনালি দরকার কত, যে কত বছরে 2x হবে, মানে আসলটা আমার ফিক্সড, আর সুদটা কত দরকার, x দরকার। তাহলে 2x পেতে আমার লেগেছে 20 বছর। হ্যাঁ, এক পেতে সময় লাগবে 2x, 20/2x। ঠিক আছে, আর আমার এক্স পেতে কত সময় লাগবে, তাহলে 20/2x গুণিত এক্স, তাহলে এক্স এক্স কেটে গেল, 2 10 এ 20, তাহলে 10 বছর। তাহলে তোমার ঐকিক নিয়মে এভাবে করলে, যে এতটা এক্সপার্ট নয়, আর তাহলে যে এক্সপার্ট সে কি করবে, 20তে হচ্ছে তাহলে 2, আর তাহলে এখানে 1 পেতে গেলে 10।
তাহলে সে এইখানে 4টা লাইন উত্তর পেয়ে গেল। কিন্তু যার জানা থাকবে না তাকে এগুলো করতে হবে। এই হচ্ছে শর্ট আর লং এর মধ্যে সম্পর্ক। ক্লিয়ার হলো ব্যাপার? হ্যাঁ। এবারে তোমার লংটা জানা থাকলে, লংটা যদি জানা থাকে, কোন দিন তোমাকে আরো জটিল যদি কিছু দেয়, তাহলে তখন তুমি সেটা করতে পারো। এই হচ্ছে তোমার ব্যাপার। এইবারে তাহলে ধরো এই অঙ্কটা, আজকে যতদিন তোমরা ক্লাসে আছো, কিছু জন হয়তো হিসাব বুঝতে পারছো না, কিছু জনের ম্যাথের কনসেপ্ট বুঝতে পারছো না। তার জন্য তোমাকে কি করতে হবে, যে হিসাব নিকাশ বুঝতে পারছে না তাকে আমি যোগ বিয়োগ গুণভাগ শেখাবো। ওর আমার আমার প্ল্যাটফর্ম বানানো আছে, কোনো চাপ নেই। শুধু আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি, তুমি আমার সঙ্গে ট্রু, সত্যি কথা বলবে, যেটা ঘটবে শেয়ার করবে। তারপরে যদি আমি তোমার জীবন না পাল্টাতে পারি, তুমি আমাকে বলবে যে স্যার আপনার সঙ্গে আমি 2 মাস বা 3 মাস থাকলাম, আমি কিন্তু নিজেকে কোনো পাল্টাতে পারলাম না। আমি তোমার পরিবর্তন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। আমি এইটুকু কনফিডেন্ট আছে আমার। আমার সঙ্গে শুধু থাকো, আমি এইটুকু বলতে পারি। ঠিক আছে? কিন্তু তোমরা যদি মিথ্যা কথা বলো, তাহলে কিন্তু আমার কিছু করার নেই। পরিষ্কার আমি বলে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, ওকে যোগ বিয়োগ গুণভাগ শেখাবো। আর এই মিডিয়াম পার্টিকে কি করাবো বলতো? যত সব সরল সুদ, যৌগিক সুদের যে যত যত ছোট ছোট কোশ্চেন আছে, বিশেষ করে 9-10 ওইগুলো তোমাকে আমি করাবো। ঠিক আছে? আর অ্যাডভান্স যেমন চলছে তুমি চলবে, অ্যাডভান্সের অঙ্কও তুলবে। আর ইজি মিডিয়ামে গিয়ে তুমি কনসেপ্ট ক্লিয়ার করবে, হিসাব শিখবে। আর কোনো প্রবলেম থাকবে? বলো। আর কি প্রবলেম হতে পারে অঙ্ক করতে গিয়ে, বলো। বলো, আর কি বলার আছে কার, বল। হ্যাঁ, আমি তোমাকে হয়তো মিডিয়াম বেছে করাবো, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে মিডিয়াম বেছে করাবো। ঠিক আছে? আচ্ছা, আজকে আর ব্রেকটা দিচ্ছি না, একটু টানা ক্লাস করে দিচ্ছি নাকি? হুম হুম, টানা করিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা সবাই কি করবে বলো তো? 8টা থেকে 8:30টার মধ্যে খাওয়া প্র্যাকটিস করবে। কেন বলছি ধরো, তোমরা ডাব্লিউপি মানে পরীক্ষার প্রস্তুতি দিচ্ছ, চাকরি পাবে, ট্রেনিং সেন্টারে যাবে। ট্রেনিং সেন্টারে 8টায় নাইট রোল করা হয়, তারপরে আমরা সবাই খাবার খেয়ে নিই। তোমরা এই অভ্যাসটা আজ থেকেই শুরু করে দাও। আর এই পুলিশের এই অভ্যাসগুলো আছে বলে না, মানে শরীর থেকে অতটা সেভাবে অতটা খারাপ হয় না, বুঝতে পেরেছো? তো সেরকম মাইন্ড সেট আপ এখন থেকেই তৈরি করা, হ্যাঁ। আর একটু কোঅপারেট তো করতেই হবে। ঠিক আছে? আচ্ছা। আর হ্যাঁ, আরেকটা কি ব্যাপারটা নিয়ে ম্যাথে নিয়ে বলবো ভাবলাম, যে আমি উইক আছি, ওটা বললাম। ক্লাব পড়াবো কিভাবে তা ওটা। হুম, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা হয়ে গেল। হ্যাঁ, এবারে এইটা করো। প্রত্যেকেই বলছি, পড়তে গেলে কমিউনিকেশন পুরো পরিষ্কার করবে যখন। হ্যাঁ, মাস্টার ছাত্র সম্পর্ক থাকা উচিত, ঠিক আছে, তার মানে হয় না, ভয়ের জায়গাটা একদম রাখবেন। একদম পরিষ্কার শেয়ার করবে। স্যার বুঝতে পারছি না, আমি এই ব্যাপারটাই দুর্বল, স্যার আমি কি করব। তোমরা বলে দেখবে। বলে দেখার পর যদি দেখলে স্যারকে আমি বললাম তবু স্যার ইগনোর করলো, তখন তুমি বলবে। ঠিক আছে? তো এই মিথ্যা কথা আমি খুব অপছন্দের জিনিস, কাইন্ডলি এইটা কেউ বলো না। যাই হয়ে যাক, সত্যিটা সবসময় আমার সঙ্গে শেয়ার করবে। অপশন ডি। কত হচ্ছে? 3 হবে। অপশন ডি, তাহলে এর সঠিক হচ্ছে অপশন। হ্যাঁ, এটাকে রিজনিং বলা হয়। আচ্ছা, এবারে আমাকে বলো, এই রিজনিংটার জন্য
এটার জন্য কি কনসেপ্ট লাগবে বলো, এটার কি থিওরি আছে বলো, আমাকে বলো। কিছু আছে থিওরি আলাদা করে? বলো। হ্যাঁ হ্যাঁ, মানে এটা এটা সলভ করার জন্য আমার কি কি লাগলো বলো। মানে জাস্ট আমি গুনলাম, আর তো কিছু নেই, সচেতন হয়ে কাউন্ট করা। তাহলে রিজনিং এর কিছু থিওরি আছে, রিজনিং এর কিছু থিওরি আছে, নাহলে কি প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে ব্যাপার, প্র্যাকটিস করলে রিজনিং তোমার স্ট্রং হবে। ঠিক আছে, ওই জন্য আমি 7টা থেকে 8টা ক্লাস টাইম প্রত্যেকদিন রাখবো, ওখানে পুরোনো পড়াও ধরবো আর প্র্যাকটিস করাবো। এবং তোমরা ওটা ওয়েমারে করবে। আচ্ছা, তোমাদের যারা কম্পিটিটিভ দিয়েছো, ধরো মোবাইলের অ্যাপ্লিকেশনে মক টেস্ট দিয়েছো, আচ্ছা পরীক্ষা রুমে গিয়ে ওয়েমারে গোল করতে গিয়ে সমস্যা হয়নি, বা সমস্যা হয়েছে, আমি জিজ্ঞেস করবো সমস্যা হয়েছে এরকম কে আছে বলো দেখি। যে আমি অ্যাপসে দিলে আমি 1 ঘন্টা 100টা করে আমার টাইম বেশি হয়ে যেত, ইস পরীক্ষার রুমে তো ছাড়া হয়ে গেল, দেখা হলো না। কে আছো বলো, এরকম প্রবলেম ফেস করেছে কেউ আছো? সময় লাগে। আর মহিম, মহিম বাদে? হ্যাঁ, শান্তনু বাড়ি কার? এই আবার ইয়ে করো না, তাল দিও না। আচ্ছা, পরীক্ষার প্রবলেম ফেস করেছে এরকম গিল্টি ফিল হয়েছে কোনোদিনও? ইস, মোবাইলে যখন দিতাম তখন তো হয়ে যেত, এখানে যে কি যে হলো, এরকম ভাবনা আসেনি কোনোদিন? হ্যাঁ, ঠিক আছে। 11 12 তোমার ওয়েমার কতগুলো থাকে বলো না? হ্যাঁ, 40 নাম্বারে কতক্ষণ সময় থাকে? আচ্ছা, তাহলে 40টা প্রশ্ন, তুমি 60 + 15 পেয়ে যাচ্ছ 75। হ্যাঁ, আর চাকরির পরীক্ষায় তোমার কি বলতো, 60 মিনিট, প্রশ্ন কতগুলো থাকে? এই পুরানো স্টুডেন্ট, 85 বা 100। তাহলে 1 মিনিটেরও কম, তাই তো? তাহলে শুভজিৎ পার্থক্যটা বুঝতে পারলে? শুভজিৎ ফার্স্ট ইয়ার নাকি? এই রে, এক্সাম দিবে? তাহলে কিন্তু তুমি ওদিকের পড়াটা বজায় রাখবে, ঠিক আছে? আরে বাপরে, তোমরা কিন্তু খুব লাকি জানো। আমরা চাকরির পরীক্ষা, কেন বলছি শোনো, হ্যাঁ? আমরা হচ্ছে 18 বছর 19 বছর এইচএস দিলাম, তারপরে মেসে এলাম, মেদিনীপুরে মেসে থাকতাম। আমরা মেসে যখন কারণে চাকরি নিয়ে আলোচনা করতাম, ওরা কেউ করতেই চাইতো না, কিছুই বলতো না। আমরা চাকরির পড়াশোনা শুরু করলাম সেকেন্ড ইয়ার থেকে। সেকেন্ড ইয়ার আমার কি হয়েছিল জানো, আমি অতর্কিত একটা রেলের প্রক্রিয়ায় পাস করে গেছিলাম টেকনিশিয়ান পরীক্ষায়। কেন পাস করেছিলাম? তার রিজন কিন্তু একটাই, আমি টিউশনি পড়াতাম, আমার সব বড় বড় সূত্র সব মুখস্থ ছিল আর কি। তো ওই জন্য তোমাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, এডুকেশনটাকে নিয়ে যদি ভাবো বা এগিয়ে যাওয়া সাকসেস হতে চাও, ওটা আমি সবাইকেই বলি, এডুকেশনের 3টা জিনিস কিন্তু তুমি বজায় রাখো। যারা আমার পুরনো স্টুডেন্ট আছো, তারা আমরা বলতে, আচ্ছা কে বলতে পারবে এডুকেশন বজায় রাখার জন্য কি কি প্রয়োজন? বলো, কে বলতে পারবে একটা এডুকেশন বজায় রাখার জন্য কি কি প্রয়োজন? এই ভুলে গেছো নাকি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? দুটো কি কি? অধ্যয়ন আর বিতরণ। আর মাঝখানেরটা এই যে আমরা অনুশীলনটা শুরু করেছি, কোচিং সেন্টার অনুশীলন একাডেমি আর বিতরণ। ঠিক আছে, এই যে ধর আমি একদম মানে এডুকেশনের পারফেক্ট সত্যতা আমি তোমাদেরকে বলছি। আমি তোমাদেরকে পড়াতে যাব, প্রত্যেকের জিনিস আমি ডিসকাস করতে যাব,
আমার যেগুলো জানা থাকবে ওগুলো আমার বেরিয়ে যাবে, যেগুলো জানা থাকবে না ওগুলো আটকাবে। আমি এসে আবার আমি ওগুলা স্টাডি করার চেষ্টা করব, যে আমি আবার আমার গুরুদেবের শরণাপন্ন হব, তবেই আমার পড়াশোনাটা বজায় থাকবে। আমি যদি তোমাদেরকে না পড়াই, তাহলে আমি আমার ঘাটতি বুঝতে পারবো না, আর আমাকে আমার গুরুর কাছে যেতে হবে। এবার আমার গুরু মানে যে কোনো ব্যক্তি হবে তার কোনো, এখন আমার গুরু বলতে বইও হতে পারে। তো ওই জন্য তোমরা প্রত্যেকেই পড়াশোনাটা ডেভেলপমেন্ট করতে গেলে সব সময় যদি কাউকে শেখানোর বা পড়ানোর সুযোগ পাও, অবশ্যই করো। তবে এমন নয় যে উঠে পড়ে লাগলে যাকে বলা যায়, ঠিক আছে? আর শুভজিৎকে আমি লাকি কেন বলছি, আমরা চাকরির ব্যাপার নিয়ে জেনেছিলাম হচ্ছে 24 সালে, ঠিক আছে? এদিক ওদিক একটু পরীক্ষা দিতে না দিতেই 25 দিয়ে চলে এলো। আর তুমি সেই জিনিসটা পাচ্ছ 17-18 বছর বয়সে, ঠিক আছে? এই জন্য তোমাকে আমি লাকি বললাম। হ্যাঁ, হ্যাঁ। এইবারে এবারে তুমি কেন বেনিফিট পাবে আমি তোমাদেরকে বলছি, দেখো, বা কেন বেনিফিট পাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, ওরা কেন পিছিয়ে আমরা, আমি তোমাদেরকে বলছি, হ্যাঁ? বা সিবিএসসির বোর্ডে ওরা এগিয়ে কেন? এবারে এগিয়ে থাকলে ওরা যে সব চাকরি পায় এমনটা নয়, কারণটা আমি তোমাদেরকে বলছি। এই কারো বোরিং লাগছে নাকি আবার? খুব বোকা হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? প্রথম দিন হবে কিন্তু আমার পড়াতে ভালো লাগে, ওই জন্য এগুলো হবে। আচ্ছা, আমরা পিছিয়ে কেন বলছি দেখো, হ্যাঁ, মানে প্রবলেমটা কোন জায়গায় হয়। আর তুমি বলবে যে আমার পাড়ায় স্যার 12 জন কাকু বেকার আছে, দুটা পিসি পড়াশোনা করে কিছু করতে পারে। প্রবলেমটা কোন জায়গায় বলছি দেখো, পরিষ্কার দেখো। যদি তোমাদের ক্লেম থাকে করবে, কিন্তু আমি চাই যুক্তিতর্ক এবং প্রেস কনফারেন্স আমি পছন্দ করি। আচ্ছা, মাধ্যমিকে তাহলে কি হয়? সায়েন্সের কথা আমি বলছি। আচ্ছা, চাকরির পরীক্ষাতে একটা জিনিস তুমি বুঝতে পারছো তো, 50% ম্যাথ রিজনিং যে কোনো পরীক্ষায়, তুমি ওদিকে স্টাফ সিলেকশন দাও বা স্টেটের পরীক্ষা দাও, তাই তো? এটা তো ঠিক তো নাকি? হ্যাঁ, কিছুজন একদম কোনো মুখ খুলছে না, এটা ঠিক না ভুল? ঠিক। তোমাদের রেসপন্সের উপরে পড়ার এনার্জিটা কাজ করে, বুঝতে পারছো? সুতরাং সেটা ভেবে কাজ করো। আচ্ছা, তাহলে কি হলো, গল্পটা কোন জায়গায়, তোমরা এতজনকে বেকার থাকতে কেন দেখো আমি বলে দিচ্ছি। তাহলে সায়েন্স মাধ্যমিকের পর ভালো রেজাল্ট করলো, ওরা চলে গেল সায়েন্সে পড়তে এইচএসে। আর যারা অঙ্ক জানেনি, কম পারে, ওরা চলে গেল কোথায়, আর্টস। তাহলে এরা 2 বছর কি করলো, আরো অঙ্ক শিখলো। আর এরা 2 বছর কি অঙ্ক ছাড়া হয়ে গেল তো, ম্যাথ বাদ, বাদ তো। আরে হ্যাঁ না বলো, রেসপন্স করে একটু। আচ্ছা, এরপরে ধরো ওরা কলেজের দিকে চলে এলো, সায়েন্সের ছেলেরা, ও ম্যাথ করুক, ফিজিক্স কেমিস্ট্রি যাই করুক, একদিকে তোমার বিকেল যাই করুক, ওদের কোনো না কোনো ইয়ারে ম্যাথটা থাকছে। ওই যদি জুলজি বোটানি নিয়ে করো, হ্যাঁ, যদি কেমিস্ট্রি, তবু কেমিস্ট্রি ফিজিক্স অঙ্ক থাকছে। ওরা তাহলে ধরো আমাদের সময় গ্রাজুয়েশন 3 বছর ছিল, ম্যাথ পেয়ে গেল। তাহলে ওরা অঙ্কের কাছে কিন্তু আছে, হয় বেশি কম আছে। আচ্ছা, আর্টসের অলরেডি 2 বছর তুমি গ্যাপ করে দিলে। আচ্ছা, তারপরে তুমি লাফিয়ে লাফিয়ে চলে গেলে কলেজে পড়াশোনা করার জন্য। কলেজে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, রেগুলার গ্রাজুয়েশন, নেতাজির গ্রাজুয়েশন, দুটার ভ্যালু কিন্তু সেম, ঠিক আছে? এবার তুমি রেগুলার হলে তুমি সাবজেক্টটা সম্বন্ধে জানতে পারো, ঠিক আছে? তাহলে তুমি ইতিহাস ভূগোল এখানে পড়াশোনা করলে, ম্যাথটা তোমার জীবন থেকে আবার চলে গেলো 2 বছর। তাহলে ক বছর গেল? এই 2 আর 3 মিলে 4, 5 বছর। 5 বছর দিয়ে তারপরে তুমি ভাবলে সবাই বিএড করছে, ছুটছে, তাহলে আমি একটু বিএডটা করে নিই, যদি এসএসসি হয়। তাহলে তুমি আবার বিএড করে নিলে, তাহলে 5 দিয়ে কত হলো? 7 বছর তুমি অঙ্ক করছেন। তারপরে যখন তুমি দেখছি বাবা এসএসসি তো হচ্ছে না, তাহলে চলো এই কম্পিটিটিভ পড়াশোনা করা যায়। তাহলে তুমি অঙ্ক তোমার জীবনে বাদ হলো ক বছর? তুমি অঙ্কে আগে কেমন ছিলে? অঙ্কে কেমন ছিল বলে?
দুর্বল ছিলে। এইবারে তোমার এইদিকে চলে আসছে, ফ্যামিলি চাপ চলে আসছে, ঘর বাবা বাবা মাকে দেখতে হচ্ছে, চিকিৎসা, ডাক্তার, এই দিদিঘর যেতে হবে, এই মাসিঘর যেতে হবে। তুমি ধৈর্য ধরে পড়ার বয়স পাচ্ছ। কিন্তু তুমি যদি অল্প অল্প করে যদি বাকিটা দাঁড়িয়ে লাগতে না, কন্টিনিউটিটা, তাহলে তোমার এই সমস্যা হতো না। ওই জন্য আর্টসের যারা ছেলে মেয়ে ম্যাক্সিমাম ডিগ্রি অর্জন করে, এই জন্যই ওরা আদার্স চাকরিগুলো হতে চায় না। আমি ইন্ডিকেট খাটো করছি না। সেই জায়গায় সায়েন্সের কি বলবো, ম্যাথ রিজনিং আছে, তো বলে পরীক্ষার সময় আসুক না, তোমার 50 নম্বর ম্যাথ রিজনিং, 50 নম্বর জিকে ইংলিশ। ম্যাথ রিজনিং এমন একটা জিনিস এখানে 50-এর 50 পাওয়া যায়, কিন্তু জিকে ইংলিশে কিন্তু 50-এ 50 পাওয়া যায় না। তাহলে এখানে 50 পেলে এদিকে 10-20 কভার করে নিবি না, কিন্তু এদিকে শেখার ব্যাপার আছে, কভার আর হচ্ছে না। ঠিক আছে। এবার আরেকটা জিনিস ডিফারেন্স বলে দিচ্ছে আমাদের টিউশন হলো, তুমি অ্যাপস, ইউটিউব চ্যানেল যেখানে আছে, তুমি হচ্ছে ওয়ান ওয়ান কমিউনিকেশন, মানে তুমি স্যারের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারবে না। আর আমাদের যখন গুগল মিটে ক্লাস হবে, তুমি কমিউনিকেট করতে পারবে। ঠিক আছে। তুমি প্রবলেমটা শেয়ার করবে। দেখো, এক এক সময় এমনও কনসেপ্ট আছে, ধরো কিছু কিছু ছেলে মেয়ে ধরো যে 2x, তো আবার এক্স ধরে তো এক্সটাকে ওরা 2x লিখে দেয়, কনসেপ্ট ক্লিয়ার নেই, কি করবে? তাহলে ওইটা নিয়েও বেঁচে আছে। এবার অত জন আমাদের স্যারকে জিজ্ঞেস করতে পারছে না, ওই জন্য তোমরা এসেছো যখন ভালো করে শেখো। ঠিক আছে। ওই জন্য এই যে তুমি যেটা বললে না শুভজিৎ, তোমার মানে সত্যি তোমার চিন্তাধারাটা খুব সুন্দর। এই যে আমি অল্প অল্প করে বজায় যদি রাখি, তাহলে ম্যাথটা আমার ইয়ে হবে না। গুড, ভালো জিনিস। আচ্ছা, তাহলে অলিম্পিক, হ্যাঁ, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিঙের এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ কোনটা বলো? এশিয়ার কোনটা হবে? বলো, যে জানো বলো। অপশন বিটা কি? উত্তরটা বলো না, অপশন বি। হলুদ। আচ্ছা, ওই কটা বড়ই থাকে বলো তো? তাহলে এইখানে কোন কালারটা লেখা নেই বলো, যেটা অপশন ই দিয়ে লিখে দেবো বলো। আচ্ছা। আচ্ছা, তোমরা এগুলো কিভাবে মনে রাখো? শর্টকাট ট্রিক কারো জানা আছে মনে রাখা? না এমনি ডাটা হিসেবে মনে রেখেছো বলো? ডাটা হিসেবে, বাকি কেউ শর্টকাট মনে রেখেছো? নেই। আচ্ছা আমি বলি তাহলে। আচ্ছা আমি বলছি দেখো, এবারে দেখো, যে কোনো জিনিস আমি তোমাদেরকে বারবার বলছি, যখন তুমি মনে রাখবে, একদম নিচের মতো করে মনে রাখবে। মনে রাখলে মানে ঢোকানোর সময় তুমি একদম নিচের মতো করে পেটে ঢুকিয়ে দিলে, এইবারে যখন বমি করবে, অর্থাৎ যখন প্রেজেন্টেশন করবে, যখন যেরকম জায়গা চাইবে তখন তুমি সেরকম প্রেজেন্টেশন করবে। বাট মনে রাখার সময় স্যারের ওয়েতে যেও না। মনে রাখার সময় তোমার রুচিবোধ অনুযায়ী তুমি মনে করো। মানে পরিষ্কার কথা বাবু, তোমার যে খাবারটা স্যুট হয় তুমি সেই খাবারটা করো। আলটিমেটলি তোমাকে পেট ভর্তি করতে হবে। ঠিক আছে। আমি হয়তো বলে দিলাম, মানে ধরো কোন অঙ্ক দেখে পাবে, তুমি হয়তো ঐকিক নিয়ে অঙ্কটা করে করে এক্সপার্টাইজ। আমি বলে দিলাম দেখো, এই ওইটা করলে কিন্তু শর্টে হচ্ছে, তুমি আমার ওইটা ধরতে পারছো না। তুমি কিন্তু যদি ক্যাচ করতে পারছো ভালো, না তো তোমার নারীগত যে থটটা আছে তুমি সেটাই করো। মানে নিজেকে প্রস্ফুটিত করে যাকে বলা হয়। নিজের পরিবর্তনটা হুট করে আনবে না। তাহলে কি বলতো, নিজের ব্যক্তিত্বটা যখন তুমি স্বীকৃতি দেবে না, ওর আনন্দটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আমাদের ব্যাপারটা কি হয় বলো, আমরা কপি পেস্ট করতে ব্যস্ত থাকি। ঠিক আছে। আচ্ছা, এইবার আমি তোমার মনে রাখার ট্রিকটা বলি। আচ্ছা, কালো, কোন মহাদেশের লোক দেখতে কালো হয় বলো? আফ্রিকা। একটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, যতগুলা মহাদেশ আছে, ধরো এশিয়া, আমেরিকা, এশিয়া আমেরিকা, ইউরোপ, এশিয়া আমেরিকা ইউরোপ, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে যে এশিয়া আমেরিকা ইউরোপ, ওशिয়ানিয়া, ওशिয়ানিয়া আর একটা কি থাকছে? ওশিয়ানিয়া থেকে অস্ট্রেলিয়া বলা হয়।
আর একটা কি থাকছে বলো? আরেকটা ওই তো আফ্রিকা। এইখানে লেখা আছে, এখানে লেখা আছে আফ্রিকা। তাহলে এইটা তো। আচ্ছা, এইগুলার মধ্যে কোনটাকে তোমার ভয়ানক ভয়ানক মনে হয় বলো তো, এই পাঁচটা মহাদেশের মধ্যে? এ, সাতরে কা খিলাড়ি আমেরিকা। তাহলে এই এই কালার গুলোর মধ্যে কোনটা ভয়ঙ্কর কালার? লাল। তাহলে আফ্রিকার মানুষের গায়ের রং কালো, তাহলে আফ্রিকা। তাহলে এই যে লাল, তাহলে সাতরে কা খিলাড়ি হচ্ছে আমেরিকা। আচ্ছা, আমেরিকা হয়ে গেল। ভুলবে না, কোনোদিন ভুলবে না। আচ্ছা, এরপরে তারা বেঁচে থাকলো কি কি? ইউরোপ, ওशिয়ানিয়া আর এশিয়া। ঠিক আছে। অস্ট্রেলিয়া। এখানে ওशिয়ানিয়া মানে হচ্ছে অস্ট্রেলিয়া। আচ্ছা, অস্ট্রেলিয়ার মাঠগুলো দেখেছো? অস্ট্রেলিয়ার মাঠের সঙ্গে ইন্ডিয়ার মাঠের পার্থক্য কি বলো তো? বলো। কে বলতে পারে? ও- ওशिয়ানিয়ার ক্রিকেট মাঠের সঙ্গে ভারতের মাঠগুলোর কি পার্থক্য দেখতে পাওয়া যাবে? চাকরি করতে গেলে ইউনিভার্সালি নলেজ রাখতে হবে, এইটাই তোমাকে চাকরি পেতে সুবিধা হবে। তুমি বলে স্যার এগুলো কি কোশ্চেন করছেন, কিন্তু না, রিলেট করে পড়বে, মনে রাখতে কি। বলো, কারো কোনো আইডিয়া আছে? বড় আর, তৌহিক বললো বড় আর কারো কি মনে হচ্ছে না? হার্ড। না, মাঠটা হার্ড মানে তুমি কাছাকাছি যাচ্ছ। হার্ড। আর আর কি আরেকটা একটু একটু সিলি মানে, খুব অত। হ্যাঁ বলো। হার্ড হার্ড মানে কি? মাটি। মাটিটা শক্ত। তাহলে ওই মাটির কাছে। বলো বলো বলো। ওটা মাটির উপরে কি থাকে? হ্যাঁ। দেখবে আচ্ছা, এবারে তুমি আমাকে বলো, অস্ট্রেলিয়ার মাঠ গুলাতে একটু তুলনামূলক বেশি ঘাস থাকে কিনা, সবুজ মনে হয় কিনা, বলো বলো। মনে করো। অস্ট্রেলিয়ার মাঠগুলো তুমি একটু দেখবে, ভারতের মাঠের থেকে ওগুলাতে ঘাসের ইয়েটা বেশি মনে হয়, সবুজটা। ওই জন্য ওটা হচ্ছে তোমার ওসিয়ানিয়া। ওসিয়ানিয়া। হয়েছে। তাহলে আর তোমার মনে রাখা মতো নীল আর হলুদ। তাহলে এই হলুদটা মনে রাখো এশিয়া, আর তোমার নীলটা হচ্ছে ইউরোপ। তাহলে এই কালো আর লাল, এই দুটো জিনিস এক চান্সে মনে থাকলো তো। আচ্ছা, তোমরা এই অস্ট্রেলিয়ার মাঠের সবুজটা কি লক্ষ্য করোনি যারা খেলা দেখো? ঠিক আছে। এই তোমরা কেউ রেসপন্স করছো না, কি ব্যাপার? চুপচাপ যে সবাই। আর বিপরীত। আরে বাবা, আফ্রিকার জন্য আমি তো ঘাস বলিনি, আফ্রিকার জন্য তো গায়ের রং কালো, আফ্রিকার লোকগুলো কালো হয় না, ওই জন্য তো কালোটাকে আফ্রিকা ধরেছে। ও- হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে। এবার অন্ধকারের জন্য মনে ডাটাটা মনে নেই, তুমি কালোটা ধরবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এস ভি ডবল ইটি প্রোগ্রাম, এটা বলো। এটা কোনটা বলো। বলো। ও, সরি সরি, এটাই বারবার ভুলে গেছি। এই এখন কিভাবে? যে যার মতো করে মনে রাখো।
ঠিক আছে, আমি আমারটা বললাম, এবারে তোমাদের যেটা হয় সেভাবে করো, ঠিক আছে? আচ্ছা, এইটা বলো, কোনটা হবে বলো? পার্টিসিপেশন প্রোগ্রাম, অপশন বি, তাই তো? এক্ষেত্রে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এখানে মোটামুটি এটা হচ্ছে ভোটার সরিয়াঙ্কর ব্যাপারে একটা ফুল ফর্ম আর কি। আচ্ছা, তাহলে এই সময় বলো, এর ফুল ফর্ম কি বলো তো? এশিয়া এর ফুল ফর্ম বলো। অ্যাবসলিউট রাইট অ্যান্সার, ইলেকশন। সংবিধানের কত নম্বর ধারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা বলা আছে? ভেরি গুড। এইবারে দেখো, এবারে ট্রিকটা তোমাকে আমি কেমন শেখাচ্ছি দেখো। তিনের জায়গায় এক দিয়ে দিলাম, 124। এই 124 আর্টিকেলে কি আছে বলো? নোট ডাউন করতে থাকো যারা পারবে, বলো। 124-এ কি আছে? এই রে, 124 আর্টিকেলে কি আছে বলো? 324-এ তো নির্বাচন কমিশন, 124-এ কি আছে বলো? মনে নেই কারো? আমি হিন্ট দেবো, হিন্ট দেবো না, বলবে? হিন্ট দিচ্ছি না। এক চান্সে উত্তর বলে দিলে তো হয়ে যাবে, একটু যদি ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের মুখ থেকে উত্তর বের করানো যায়, এর থেকে ভালো আর কি হতে পারে? সমাধানের কেন্দ্রবিন্দু, ওইখানে সমস্যার সমাধান হয়, ফাইনাল সমস্যাটা। অ্যাবসলিউট রাইট অ্যান্সার, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে আমি শর্টে লিখতে পারি এসসি, বা সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তাহলে এখন আমি প্রশ্ন করতেই পারি। বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছেন বলো? সূর্যকান্ত। ঠিক। তাহলে আমাদের মুখ্য নির্বাচন কমিশনার কি আছেন কেন্দ্রের? হ্যাঁ, জ্ঞানেশ কুমার, ঠিক বল। আচ্ছা, আচ্ছা, এইখানে এক আর দুইটা ইন্টারচেঞ্জ করে দিলে 124-এর থেকে কত হবে? স্থান বদল করলে? এখানে ধরো 124 আছে তো, এক আর দুইয়ের যদি স্থানগুলো চেঞ্জ করে দাও, মানে একের জায়গায় দুই, দুইয়ের জায়গায় এক দিয়ে দিলে কত হবে? 214। 214 আর্টিকেলে কি আছে বলো? ইয়ে, হাইকোর্ট। তাহলে 324 থেকে রিলেট করে আমি চলে এলাম 124। 124 থেকে ইন্টারচেঞ্জ করে চলে এলাম 214, হাইকোর্ট। মনে রাখার ট্রিক হচ্ছে, কি হলো? হ্যাঁ, আরো ক্লাস করো, আরো বিচার। এইখানে আবার আরেকটা জিনিস তোমাদেরকে শিখাচ্ছি দেখো। 124 দিয়ে আরেকটা জিনিস প্রেজেন্টেশন করা যায়, ওটাও বলছি, কি প্রেজেন্টেশন করা যায় জানো? তোমার পুরনো স্টুডেন্ট যারা আমার সঙ্গে আগে যুক্ত ছিল, কেউ বলতে পারবে? সব ভুলে গেছো যা, এই জন্য বলি বিতরণ করতে হয়, বুঝতে পেরেছো? তার মনে নেই? মা, আমি হিন্ট দিচ্ছি একটু তবু। তাহলে এতদিন তো বিচার এইখানে সমস্যার সমাধান হয়ে গেল হাইকোর্ট সুপ্রিম কোর্টে। তাহলে সমস্যার সমাধান হয়ে গেলে মানুষ ভালোভাবে জীবনযাপন করবে, মেলা যাবে, খেলাধুলা করবে, ঘুরতে যাবে। এগুলার মধ্যে কোন একটা জিনিস লুকিয়ে আছে বলো? আচ্ছা, আরো কাছাকাছি বলে দিচ্ছি। মেলাটা বাদ দিয়ে দিলাম, ঘোরাটাও বাদ দিয়ে দিলাম, তাহলে আর কিটা বেঁচে থাকবে? খেলা। খেলার সঙ্গে যুক্ত আছে তো বলে দিলাম, বলো এরপরে। যা, তাহলে সব ভুলে গেছে। অলিম্পিক্স, তবু মনে করে দিলাম, আলো বড়। পারবে না, ভুলে গেছি। রিও অলিম্পিক যে হয়েছিল,
2020 সালে, ঠিক আছে, রিও অলিম্পিক্স হয়েছিল তো। 2024 সালে কোথায় হয়েছিল বলো তো অলিম্পিকটা? আচ্ছা আগে কোডিংটা বলে দিতে হবে। রিও অলিম্পিক্সে কি হয়েছিল বলো তো? 1, 2, 4 এভাবে আলাদা আলাদা করে লিখলাম। কি বুঝাতে চাইছি বলতো? একটা অলিম্পিকের এরকম আলাদা আলাদা করে লিখলে কি বুঝায়? একটা গোল্ড পেয়েছিল ভারত, নীরজ চোপড়া যেটা পেয়েছিল, আর দুটো পেয়েছিল সিলভার, আর তারপরে চারটা ব্রোঞ্জ। বুঝা গেল 124 মানে? ক্লিয়ার হলো? এই নতুন যারা সবাই বুঝতে পারলে তো? এই রেসপন্স করো, এইভাবে না রেসপন্স করলে কি হবে? গুড। বুঝতে না পারলে বলে, তাহলে আমি এখন বলে দিচ্ছি আমি কেন সব সাবজেক্ট একসঙ্গে পড়াচ্ছি, ওই জন্যই। তাহলে কোনো অলিম্পিক, বিশেষ করে যেগুলো পদক টাইপের জিনিস হয়, যদি আমি এরকম দেখি যে 567 বলছি, তার মানে ধরো 5টা গোল্ড, 6টা সিলভার, 7টা ব্রোঞ্জ। যদি ধরো ডবল হয়ে যাচ্ছে কোনো ডিজিট, যদি এরকম থাকে ঠিক আছে। যদি ধরো 11 হয়ে যাচ্ছে, 7টা হয়েছে, 3 হয়েছে, তখন ওটা মনে রাখবো 110703। ঠিক আছে, সচরাচর এইভাবেই হয় আর কি। ঠিক আছে। আচ্ছা এবার বলো 224 সালে যে অলিম্পিকটা কোথায় হয়েছিল? বলো, সামার অলিম্পিকটা কোথায় হয়েছিল 2024 সালে? প্যারিসে হয়েছিল। ঠিক, ফ্রান্সের প্যারিসে হয়েছিল। এই আমি তো ভুল বললাম, রিও নয়, 2020তে কোথায় হয়েছিল বলো তো? টোকিওতে হয়েছিল, টোকিও। আর রিওটা হয়েছিল 2016 সালে, ব্রাজিলের রিও দি জেনারেও, এটা টোকিও। এটা প্যারিস। প্যারিসটা কোন দেশে অবস্থিত? হ্যাঁ। এইবারে ফ্রান্সটাকে কোথায় নিয়ে যাবো দেখো, লিখতে থাকো, যারা লিখতে পারছো লিখতে থাকো। আচ্ছা 2008 সামার অলিম্পিক্স কোথায় হবে বলো? হ্যাঁ, ইয়েস, একদম সঠিক উত্তর। তাহলে আমেরিকা, লস এঞ্জেল। আচ্ছা 2032-এ কোথায় হবে? হ্যাঁ, বাহ, এই গেল রে। তাহলে বলো 2032 সালেরটা বলো। অস্ট্রেলিয়ার ব্রিসবেন। ঠিক আছে। এবারে তোমাদেরকে আমি আরেকটা জায়গায়, এই যে ফ্রান্স নিয়ে আলোচনা করবো, এগুলো দেখো, এবার আমি যেগুলো বলছি ছোট ছোট করে নোট লিখতে থাকো। হ্যাঁ, তারপরে ক্লাস শেষ হয়ে গেলে যদি ভালো করে নোট বানানো মনে হয় করে দেবে। ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস পরিষ্কার করে দিই, টেক্সটের কিন্তু বেশি নোট আমি দেবো না। আমি বই মেনশন করব, ওই বই কিন্তু কিনতে হবে, আমি বলে দেবো পরপর। ঠিক আছে। আচ্ছা আমি আজকে একটা জিনিস বলে দিই, আমি 22 তারিখে প্রথম কিন্তু আমি পলিটি পড়ানো শুরু করব। পলিটি হচ্ছে, এই বইটা কিনবে, ছায়া প্রকাশনীর, রাজীব শ্রাবণ। বই ধরে ধরে আমি কিন্তু পড়াবো। মানে ধরো কোনো একটা চ্যাপ্টার, প্রসেসটা কেমন আমি বলে দিচ্ছি। ধরো, বলো এটা আমি বুঝিয়ে দিলাম, 2 পাতা পড়া দিলাম, টপিক গুলো বলে দেবো, দিয়ে করে পরের দিন ওই টপিক গুলো থেকে আমি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করালাম। সেইটা আমি পিপিটি এবং পিডিএফ আকারে দিতে পারি। এবারে এমার্জেন্সি মক টেস্ট হলে কিন্তু আমি হাতে লেখা কাগজেও কিন্তু দিতে পারি। ঠিক আছে, বুঝা গেছে কি বললাম? বই কিন্তু সঙ্গে রাখতে হবে, আমি আগেই বলে দিচ্ছি। সুতরাং এটার উপর কিন্তু বেশ করে সিদ্ধান্ত নেবে। আলাদা কোচিং সেন্টারের মতো আমি থিওরির পিপিটি এত দিতে পারবো না। তাহলে রাজীব শ্রাবণ, ছায়া প্রকাশনী, পলিটি বইটা। ঠিক আছে। আচ্ছা তারপরে 1857 সালে, 1857 সালে মহাবিদ্যালয় সঙ্গে কানপুরের নেতৃত্ব কে দিয়েছিল বলো, এটা কি হবে?
হ্যাঁ, নানা সাহেব, এইটা সঠিক উত্তর হচ্ছে নানা সাহেব। ঠিক আছে, এইটা নিয়ে একটু আলোচনা। আচ্ছা, তাহলে 1857 সালে বিভিন্ন জায়গা থেকে বিদ্রোহ হয়েছিল। তাহলে নানা সাহেব তোমার হয়েছিল কানপুর থেকে হয়েছিল। ঠিক আছে, কানপুর। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন জায়গাটা মহাবিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল বলো? ঝাঁসি? এমন পিটবো বুঝতে পারবে। বলো, পশ্চিমবঙ্গের কোন জায়গাটা যেখানে পুলিশের অনেক কিছু আছে, বিশেষ করে ট্রেনিং সেন্টার আছে। ঠিক আছে, পাশে আর্মির গ্রাউন্ড আছে, এয়ারফোর্সেরও রেলি হয় ওখানে। কোথায়? আর্মি, এয়ারফোর্স, পুলিশ, তিনটা জিনিস এই জায়গাটা আছে, কোথায় বলো? আমি বলছি পশ্চিমবঙ্গ, উড়িষ্যার রাউরকেলা নয়। হ্যাঁ, আর্মিও আছে, এয়ারফোর্স স্টেশনও আছে, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে। বলো। আচ্ছা, আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রীর নাম কি বলো? আমি উত্তর বলবো না, তোমাদেরকে দিয়ে বলা করা, বলো। রাজ্যের পরিবহন মন্ত্রীর নাম কি বলো? কে বলতে পারবে? ইয়েস, গুড। অর্জুন সিং মহাশয়, একদম সঠিক উত্তর। অর্জুন সিং মহাশয় কোথাকার বিধায়ক? নোয়াপাড়া। আর তিনি যখন সাংসদ ছিলেন, কোথাকার সাংসদ ছিলেন পাশাপাশি? নোয়াপাড়ার পাশাপাশি এলাকা কি আছে বলো? ভাটপাড়া। ভাটপাড়াটা হবে না, ভাটপাড়াতে তত কিছু নেই। আর আর পাশাপাশি বড় জায়গা কি আছে? ইউএস, ব্যারাকপুর। ব্যারাকপুরে আছে আর্মি, আর্মি রেলি হয় মাঝে মাঝে ব্যারাকপুরে। এয়ারফোর্স স্টেশন আছে ফলতাতে। আর পুলিশের যে পিটিসি, পুলিশ ট্রেনিং কলেজ আছে ব্যারাকপুরে। SVSP। না না, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। হ্যাঁ হ্যাঁ, এটা SVSP, স্বামী বিবেকানন্দ। SVSP, স্কুল অফ পুলিশ কিছু একটা বলে। ঠিক আছে, তাহলে এটা উত্তর কোনটা হচ্ছে? ব্যারাকপুর। তাহলে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে কে প্রতিনিধিত্ব করেছিল বলো মহাবিদ্রোহের সময়? ইয়ে, মঙ্গল পান্ডে, একদম সঠিক উত্তর। মঙ্গল পান্ডে। ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে আরেকটা স্ট্র্যাটেজিকে আলোচনা করে দিই। তাহলে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী কে আছে বলো? একদম সঠিক উত্তর, কেন্দ্রের পরিবহন মন্ত্রী হচ্ছে নীতিন গডকরি মহাশয়। একদম সঠিক উত্তর বলে। আচ্ছা, এক্ষুনি যে ঝাঁসি বলছিলে আমাদের অনিমা, তাহলে বলো, ঝাঁসি, ঝাঁসিতে কে হবে বলো? ঝাঁসিতে কে প্রতিনিধিত্ব করেছিল বলো? একদম সঠিক উত্তর, রানী লক্ষ্মীবাই। আচ্ছা, বেগম হজরত মহল কোথায় প্রতিনিধিত্ব করেছিল বলো? ওটা হবে লখনৌ। লখনৌ। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছে। আচ্ছা, ঝাঁসিতে আর্মি ট্রেনিং সেন্টার আছে জানো তো? দেখবি আমাদের এই এলাকার ছেলেরা মাঝে মাঝে, তুই কোথায় আছিস? না, আমি ঝাঁসিতে আছি। তাহলে ইংরেজদের সময় যে জায়গাগুলো ওরা বিদ্রোহ ঘোষণা করেছিল, মানে মানে সেনাবাহিনী, মানে তারা একটা বিদ্রোহ করতে গেলে তো তার থাকার জায়গা দরকার। হ্যাঁ, তার রান্নার জায়গা দরকার। পরবর্তীকালে সেই জায়গাগুলোকে মডিফাই করে কিন্তু তৈরি করা হয়। যারা ঝাড়গ্রামের আছো, তোমরা ভালো বুঝতে পারবে। ঝাড়গ্রামের পুরানো ডিএম অফিস কেউ গেছো, যেটা বর্তমান এসডি অফিস? ওখানে বিল্ডিং গুলো দেখলে সেই ইংরেজি আমাদের বিল্ডিং মনে হয় না? হ্যাঁ, তাহলে ওই দিক থেকে মডারেট হয়ে এই জিনিসগুলো এসেছে। তাহলে এই যে ঝাঁসিতে দেখবে আর্মি ট্রেনিং সেন্টার আছে, তাহলে এই যে ব্যারাকপুরও দেখা আছে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এইখানে তাহলে 1857 থেকে একটা জিনিস অ্যানালাইসিস করছি, দেখো। ঠিক আছে, 100 মাইনাস করো। 1757 সালে কি হয়েছিল বলো?
হ্যাঁ, পলাশি যুগ। দ্বিতীয় বাবিসাটা এই মুহূর্তে আমার একটা মনে আসছে না, জানো ওটা আমি পরে বলে দেবো না। এই মুহূর্তে এটা মাথায় আসছে না, বুঝলে, দ্বিতীয় বাবিসাটা। ঠিক আছে। হুম হুম। ল, এটা করো। আচ্ছা, আরেকটা জিনিস আলোচনা করে নি। ম্যাথ। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো। তোমরা যতজন আজকে আমাদের পড়তে এসছো আর কি, আগের থেকে তো পড়ছো। পলিটি বই কার কার কাছে, শুধু পলিটি? পলিটি বই কার আছে, কার কার আছে বলো? কে উচিত আছে? উচিত না, আর কার আছে? আর কার আছে বলো? সমস্যা হচ্ছে তোমাদের এইখানটা। বই কিন্তু তোমাকে ছায়ার সঙ্গে করতে হবে। আজকে আমি কেন, অমুক বাবু তমুক বাবু যাই হোক, যত নোট পিপিটি বানাস, কোর্স কিন্তু বই। সুতরাং বই কিন্তু তোমাদেরকে কিনতে হবে। আমি যখন ব্যাচ শুরু করি, আমাকে অনেকে বলেছিল যে ওরা বই তো কিনতে চাইবে না, পেড কোর্সে পড়ছে। ওই জন্য তোমাদেরকে আমি বলবো যে এক চান্সে সব বই কেনার দরকার নেই। এখন ম্যাথ, রিজনিং, পলিটি বই দেখেন, তিনটা বই এখন কিনো। ঠিক আছে। একটা বই কিনো, তুমি ভাস্ট নলেজ পাবে, কিছু নয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, বই কিনবে কিন্তু বলে দিচ্ছি, যারা কোর্স নেবে। অঙ্কটা করো, করা হলে বলবে। হুম, হুম। বাকিরা? আচ্ছা, বিশেষ অতিথি। দেখো আমি যেভাবে করেছি, ধরো এখানে বলা আছে। আচ্ছা, করতে পারো না এরকম কি আছে? মহিমাচার।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝিয়ে বলে দিচ্ছি। আচ্ছা, যারা বুঝতে পারলে না তাদের জন্য, হ্যাঁ? আর যারা বুঝতে পেরে গেছো, তোমরা দেখো যদি মনে হচ্ছে না তো আলাদা কিছু করতে পারো। প্রথমে বোঝার চেষ্টা করো যে কোনো জিনিস। তাহলে এই যে বই কেন বলি নিতে, তার কারণ। আচ্ছা, দ্রুতিটা মানে কি বলো তো? বলো। দ্রুতি মানে বলছো গতিবেগ। আচ্ছা, বাকিরা? দ্রুতি আর গতিবেগ কি সমান? সমান নয়। কেন সমান নয় বল? হুম, বলো। অ্যাকচুয়ালি দ্রুতি মানে কি জানো তো? সরণ বাই সমান। সরণ বাই সমান। আর গতিবেগটা তোমার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবার দেখো, কনসেপ্ট একটু একটু বুঝতে হবে, বুঝে রাখ। এই যে এই সংজ্ঞাটা, এটা পরীক্ষায় তোমার জন্য পড়বে না, কিন্তু জাস্ট বুঝে রাখ। সরণ, তাহলে যে সরণ আর অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কোথায়? দেখো, এগুলা কিন্তু হামাগুড়ি দেওয়া জিনিস। সুতরাং এর প্রতিযোগিতা এগুলো একদম চলবে না। আজকে প্রথম পড়তে এসে হামাগুড়ি দিচ্ছে, ওই জন্য তোমাকে আমি বলছি। ধরো এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, তুমি এ পয়েন্টে যাওয়া শুরু করছো। এই ডিস্টেন্স হচ্ছে 5, এইটা 10, আর এটা তাহলে 5। তাহলে এ থেকে বি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো? অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো? কেউ বলতে পারবে? কেউ নেই? 20 হবে। তাহলে কি হলো? 5, এদিকে 5, এদিকে 10, এদিকে 5, 5, 20। এই 20টা কারো বুঝতে কোনো অসুবিধা? আর সরণ, তাহলে সরণ কত হবে এবার বলো? সরণে 20 হবে। জয়জিৎ বললে, বাকিরা? সরণ কত হবে? ইদানি ওই তো প্রশ্ন আসছে, কিছু করতে পারবে না, কনসেপ্ট দেওয়া প্রশ্ন আসতেই পারে। বলো সরণ কত হবে? সবাই 20 বলছে নাকি? হম, কি হলো, কোনো রেসপন্স নাই যে? আর কারো মাথায় কোনো বুদ্ধি আসছে কি? ঠিক আছে, আমি বলে দিলাম। তোমরা কথা বলো, কথা বলাটা পছন্দ করি। সরণের ক্ষেত্রে তুমি কোনটা দিয়ে যাচ্ছ, কি করছো, অত সব দেখার দরকার নেই। প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু ফিতা টেনে দাও। তাহলে প্রাথমিক বিন্দু কোনটা? এইটা। আর অন্তিম বিন্দু কোনটা ছিল বল? এবার দোষ কি, অন্তিম বিন্দু কোনটা? বি তো। ব্যাস, এইখানে তুমি ফিতা টেনে দাও। আর আমি কিছু জানি না। তাহলে এটা কত হবে? 10। তাহলে আলটিমেটলি একটু 10। তাহলে অতিক্রান্ত আর সরণ, দূরত্ব আর সরণের কনসেপ্ট ক্লিয়ার হলো? একটা করে টাস্ক দিচ্ছি। এটা তো করবো অবশ্যই, এটা তো করবো। একটা টাস্ক দিই তাহলে নাকি? ঠিক আছে, সবাই কিন্তু রেসপন্স করে দেখো। সবাই রেসপন্স না করলে ভালো হবে না ব্যাপারটা।
তাহলে সময় খরচ ছাড়া কিছু না। বুঝলো? এটা এ বি সি ডি। এটা বরাবর হচ্ছে না। 10 10 10 10। লোকটা এখান থেকে হাঁটা শুরু করলো, এখানে গেল, এখানে আলটিমেটলি এখানে এসে পৌঁছে গেল। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো? অতিক্রান্ত দূরত্ব হলো 10 + 10 + 10 + 10 40। সরণ কত হবে বলো? হ্যাঁ হ্যাঁ, এই এইখান থেকে গেল, এইখান থেকে গেল, এইখান থেকে গেল, আবার এখানে পৌঁছে গেল, বলো সরণ কত হবে? 10, 0 আর কোন অপশন? 10 কে কে বললো বলো? মহিমা। আচ্ছা তুমি আমাকে বলো, এই অ্যাঙ্গেল থেকে শুরু করলে এখানে গেলে, যে এখানে পৌঁছালে, তোমার প্রাথমিক আর অন্তিম বিন্দু একটাই হচ্ছে না? হ্যাঁ, তো তোমার কোন অ্যাঙ্গেল থেকে এটা 10 মনে হচ্ছে? তাহলে এক্ষেত্রে সরণ কত হবে? আরে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু একটাই হলো, দূরত্বটা কত? 0। ব্যাস। হুম। আচ্ছা, এই অঙ্কটা আমরা যদি বড় উপায় করতে যাই, সেটা তোমাদেরকে শেখাচ্ছি না। এই সেই জন্য যারা দুর্বল, তোমরা বড় ওয়েতে অঙ্ক করা এ করো। আর নাহলে তো, কিন্তু আমার কিছু আমার পরিচিত কিছু জনকে দেখেছি, ও 5 বছর ধরে বলছে অঙ্ক দুর্বল, তো শর্টকাট শিখেই যাচ্ছে। আর যে ভগ্নাংশের যোগ বিয়োগ জিজ্ঞেস করলে আর পারে না। হ্যাঁ, ওই জন্য ধীরে ধীরে যাবে, ভালোভাবে যাবে, শিখে শিখে যাবে, আনন্দে এগোবে। আচ্ছা, দাঁড়াও, ডিসপ্লেতে তো আছে। আর আরেকটা জিনিস, ক্লাসের শুরুতে সবাই আমাদেরকে মনে করে দিবে রেকর্ডিং করার ব্যাপারটা। হ্যাঁ, রেকর্ডিংটা হয়ে গেলে মুশকিল হবে। তাহলে 7-এর অঙ্কটা কি বলেছে? একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, একটি কুকুরের একটি কুকুর 4 লাফ দেয়। তাহলে এখানে যে বিড়াল, বিড়াল, কুকুর, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে? বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, কুকুরের ওই সময় কুকুর কে লাফ দেয়? 4 লাফ। টাইমটা বলা নেই তো, টাইমটা বলা আছে? তাহলে এখানে তুমি ধরে নাও, আমি প্রথমে বড় হইতে করার চেষ্টা করছি, আর তারপর আরেকটা ভাবে বলে দেবো। তাহলে এখানে তুমি সময়টা এক্স ধরো, এক্স উজ্জ্বল রাখো।
তাহলে কুকুর এক সময় 4 লাফ দেয় আর বিড়াল এক সময় 5 লাফ দেয়। ঠিক আছে? এটা এইভাবে। হ্যাঁ, ঠিক আছে। আর একক সময় অতিক্রান্ত দূরত্বকে কি বলা হয়? গতিবেগ বলা হয়। এবারে যেহেতু এরা ওই সামনাসামনি সবাই লাফ দিচ্ছে, তো তাহলে সেক্ষেত্রে এখানে দ্রুতি মানে স্মরণময় সময়টা আমরা বলতে পারি। তাহলে এক সময় 5 লাফ দিচ্ছে একক সময়, মানে হচ্ছে 5/x। এইটা হচ্ছে এর দ্রুতি বলা যেত। দ্রুতি, এটা হচ্ছে এর একক সময় দ্রুতি। এই কনসেপ্টটা এখানে ঠিক লাগানো যাবে না, লাগাও। এখানে জেনারেল কনসেপ্টটা লাগালেই ভালো হবে, কেন একটু জাস্ট চলছে। তাহলে একক সময় তাহলে এ 5 লাফ দিচ্ছে, এ 4 লাফ দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, পরের শর্তটা হয়ে গেছে কুকুরের 3 লাফ। তাহলে কুকুরের 3 লাফ, লাফ সমান আর একটা কি বলেছে? বিড়ালের 4 লাফ, তাই তো? বিড়ালের 4 লাফ। ঠিক আছে? আচ্ছা, এইবার তোমরা এটা মনে মনে বলো, এই দুটো জিনিস সমান তো? তাহলে এর 3 লাফ, এর 4 লাফ। তাহলে কুকুরের এইখানটা একটু ক্যালকুলেট আছে, একটু জাস্ট মেলানোর জন্য। ঠিক আছে? কুকুরের একটা লাফের পরিমাণ আর বিড়ালের একটা লাফের পরিমাণ, ধরো এইখানে 3 গুণিত কুকুরের একটা লাফের পরিমাণ কত, আর বিড়ালের 4 গুণিত একটা লাফের পরিমাণ কত। এই দুটা জায়গায় কত কত বসালে এইখানে একটা সমান সমান দাঁড়াবে, মানে দুই দিকের ফিগারটা সমান আসবে। আমি এটা কি বললাম বুঝতে পারলে কিনা বলো? আরেকবার বলবো। আচ্ছা, 3 লাফ, তাহলে কুকুরের 3 লাফ। আমি কিন্তু কুকুর জানি না যে 1 লাফে কতটা যায়। তাহলে এইটা হচ্ছে 3 গুণিত কুকুরের 1 লাফের স্ট্রেংথটা, আর 4 গুণিত বিড়ালের 1 লাফের স্ট্রেংথটা। তাহলে এই দুটা জায়গায় কত সংখ্যা বসালে এই দুটা জিনিস সমান সমান হবে বলো? কুকুর আর বিড়ালের লাভ সমান হবে না, কত সংখ্যা বসালে সমান হবে বলো? হ্যাঁ, 3 × 5। তাহলে 3 × 5 করলে তোমার হচ্ছে 15, আর 4 × 4 বলছো তো, তাহলে 16। তাহলে কি সমান হচ্ছে? তুমি বলবে যে স্যার উত্তর হয়ে যাচ্ছে। হ্যাঁ, 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 4 আর 3 একদম সঠিক। তাহলে 4 আর 3, তাহলে এখানে এইটা হচ্ছে 4 আর এইটা হচ্ছে 3। তাহলে কুকুরের প্রতি লাভ কত হচ্ছে? 4, 4 ইউনিট। মিটার, সেমিটার হতে পারে, মিটার, ইঞ্চি। আচ্ছা, আর বিড়ালের 1 লাফে কত যাচ্ছে? বিড়াল যাচ্ছে 1 লাফে 3। বিড়াল কত যাচ্ছে 1 লাফে 3। ঠিক আছে? এবারে মজার বিষয় হচ্ছে এই যে এখানে সময়টা তো আমি কি ধরেছি? 1 ধরেছিলাম তো। আমি তোমার কথা অনুযায়ী আমি এটা বাদ দিয়ে দিলাম। আমি এখানে টাইমটা কত ধরলাম? এক্স, এক্স ধরলাম তো। তাহলে এক সময়ে দিচ্ছে 5 লাখ। দেখো, বুঝতে এগুলো অসুবিধা হবে, আমি থিওরি ওয়াইজ যখন করে সব বুঝতে পারছি। আচ্ছা, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলা হয়, অতিক্রান্ত সরণকে বলা হয় দ্রুতি। তাহলে আমাকে একটা জিনিস কনসেপ্ট বলো, তাহলে কেউ যদি 5 মিনিটে 10 যায়, একক মানে হচ্ছে 1, তাহলে 1 মিনিটে কত হবে? 10/5 মানে হচ্ছে 2। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে সে এক্স মিনিটে বা এক্স ঘন্টাতে যাচ্ছে 5 লাখ, 5 লাখ যাচ্ছে। তাহলে একক সময় কত যাবে?
এখানে কি করলে তুমি, পাঁচের জায়গায় এক করলে কি হয়েছে, পাঁচটা কোথায় যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে তো। তাহলে এইখানে তুমি এটা 1 লাখে কত হবে, 5/8। আর একক সময়ে অতিক্রান্ত দূরত্বটাকেই তোমার দ্রুতি বলা হয়, ঠিক আছে। আর এইখানে তাহলে এক সময় যাচ্ছে 4, একক সময় কত যাবে, 4/x লাভ। তাহলে এইটা হচ্ছে এর দ্রুতি, এটা হচ্ছে এর দ্রুতি। তাহলে 5/x ইকুয়াল টু 4/x। এটা কিন্তু লাভ বলেছে, লাভ, ঠিক আছে। আচ্ছা, এক্স এক্স কেটে গেল, তাহলে 5 লাখ ইকুয়াল টু 4 লাখ, ঠিক আছে। আচ্ছা, বিড়ালের আমি 1 লাখ কত ধরেছিলাম, না না, হ্যাঁ, বিড়ালেরটা কত ধরেছিলাম, 3। এই যে 3, তাহলে 5 × 3 ইকুয়াল টু অনুপাত। আচ্ছা, এই যে কুকুরেরটা 1 লাখ কত ধরেছিলাম, 4। তার মানে হচ্ছে 15/16। এবারে যারা এক্সপার্ট লোক হবে, এইখানে এক্স না ধরে তুমি এক ডাইরেক্ট ধরে নেবে, তাহলে আর এই এত সব গল্প আর এত দূর এগুলা লাগবে না। তবে যখন এক্সপার্ট হবে। তবে আজকে বুঝানোর পর যাদের আগে পড়া ছিল তোমরা একটু বুঝতে পারবে, যাদের আগে করা নেই সব মাথার উপর যায়। আমি এগুলো সব থিওরি বেসিস ধরে করাবো, কোনো চাপ নেই, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি কথা বলার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে তো, সেইটা বলো। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ না ওটা পরেই বুঝে নেবে। তবে তুমি ওই মানে ভাবছো যে একবারে, আমি আরেকদিন আবার আমি একটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিই। একটা ছেলে যখন জন্মগ্রহণ করে তখন ওকে কোলে রাখা হয়, হামাগুড়ি দেয়, তারপরে খাটিয়া ধরে চলে বা হাত ধরে চলে, তারপরেও ধীরে ধীরে একটু দৌড়াতে পারে, পড়ে যায়, তারপরে কিন্তু দৌড়ায়। আর তোমাদের চাকরির পরীক্ষায় দরকার দৌড়, আর তোমরা অনেকে আছো এই জায়গায় এই জায়গায়, সুতরাং ওগুলা তোমাকে ধাপে ধাপেই কিন্তু যেতে হবে, চট করে তুমি এই জায়গায় আসতে পারবে না, আমি বলে দিচ্ছি। আর যদি যেতে পাও, তোমার আমার ব্যতিক্রমী হবে আর কি। হ্যাঁ, এই যে মন মতো বসে, বলো। তোমাদের জন্য class। এই বোরিং লাগছে না এই ক্লাসে, সত্যি করে বলো, কার কার খিদা লাগছে, খিদা লাগেনি তাহলে কিন্তু অনেকক্ষণ ক্লাস করাবো। খিদা কার লাগছে বলো। ঠিক আছে, তাহলে আজকে 9:30 অব্দি নাকি, বা এই এই প্রশ্নটাই শেষ, হ্যাঁ? দিল বাবু উত্তরটা বলে এক্ষুনি। তাহলে আর কি করা যায়, তবু আমি প্রশ্নটা পড়ি, যারা রেকর্ডেড দেখবে। 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ, মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল, একদম সঠিক উত্তর, ভারতবর্ষ। কে মনোজিৎ বললো নাকি? এই দেখো জর্জিত আরেকটা বলে দিল রে। তাহলে চ্যাম্পিয়ন বা বিজয়ী দল, সব তো বলে দিচ্ছ তোমরা। বিজয়ী দল হচ্ছে অস্ট্রেলিয়া। কৃষ্ণা, জল জল খাও, একটু জল খেয়ে থাকো। আচ্ছা, পরাজিত দল কে বলো, হ্যাঁ বলো। রানার কে ছিল, ইন্ডিয়া। হ্যাঁ, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল, এবারে দেখি কজন বলতে পারে। যা, আবার ভারতবর্ষে এমন মার খাবে, ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ আবার ভারতবর্ষের কি এখানে। আমার ব্যাটারি শেষ হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, আমি হিন্ট দিচ্ছি, সানরাইজ হায়দ্রাবাদ আইপিএল খেলে।
হুম, ট্রাভিসের। হ্যাঁ, বলো। শোনা যাচ্ছে না। ম্যান অফ দ্য সিরিজ। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের খেলোয়াড়। কি করবো? ম্যান অফ দ্য সিরিজ কি হয়েছিল? তোমরা করছেন লোক তো। বিরাট কোহলি। ভিকে লিখে দিচ্ছি, বিরাট কোহলি। বিরাট কোহলি। আচ্ছা, সব থেকে বেশি উইকেট কে নিয়েছিল? মোস্ট উইকেট? মোদি ড্রেসিং রুমে ওর পিঠে থাপ্পড় দিয়েছিল বলো। বুম বুম বুমরা। দেখ, ও বলে দিল বুম বুম বুমরা। না, বুমরা নয়। হ্যাঁ, মোহাম্মদ খান। মোহাম্মদ মোহাম্মদ খান। মোস্ট উইকেট। শুধু। ঠিক আছে, আর এখানে আলোচনা করার মতো। আচ্ছা ঠিক আছে, একটু রিক্যাপ করে দিচ্ছি দাঁড়া। আচ্ছা বলো, ক্রিকেট বিশ্বকাপ প্রথম কবে শুরু হয়েছিল বলো। কারো মনে আছে? 1975 সাল। কে জিতেছিল বলতে পারবে? ওয়েস্ট ইন্ডিজ। তারপরে কবে হয়েছিল? কবে তো ওটা 4 বছর পর তো কবে? মানে 75-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? কে? হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ। তারপরে কত সাল হয়েছিল? 83। কে জিতেছিল? ইন্ডিয়া জিতেছিল। ক্যাপ্টেন কে ছিল? কপিল দেব। কপিল দেবের একটা উপনাম আছে, কি উপনাম আছে কে বলতে পারবে? হ্যাঁ, আরে উপনাম। হরিয়ানার হেরিকেন বলা হয় কপিল দেবকে। আচ্ছা, 1987 সালে কে জিতেছিল ওয়ার্ল্ড কাপ বলো। হুম, হ্যাঁ, কে বললে? অস্ট্রেলিয়া। গুড। তাহলে আছে আছে, এই জিনিসপত্র তো পেটের মধ্যে লুকিয়ে আছে, বের করে রাখ। সিলেক্ট হচ্ছে না তো হুম, অস্ট্রেলিয়া। তারপর 1987 পরে কবে হয়েছিল? এইখানে 91 নয়, এইখানে হবে 92। 92 কে জিতেছে বলো। 92 বলো। আমাদের সঙ্গে মাঝে মাঝে একটু গন্ডগোল হয়। পাকিস্তান। পাকিস্তান যখন জিতেছিল তখন ক্যাপ্টেন কে ছিল বলতো? ইয়ে, ইমরান খান। ইমরান খান ওদের দেশের একসঙ্গে কি হয়েছিল? পাকি- পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল ইমরান খান। এবারে দেখো, পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন পড়ে, আমি বলে দিচ্ছি যে ওই ইমরান খান কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ, তেহরিকে ইনসাফ নাকি, এই মুহূর্তে আমার মনে আসছে না, এটা আমি বলবো। এইগুলো কিন্তু প্রশ্নের মধ্যে আছে, ঠিক আছে। এবার 1996 সালে বলো ওয়ার্ল্ড কাপে। বলো।
বলো। এটাও ভারতের ইয়ে দেশ, প্রতিবেশী দেশ। ভারতের নিচের দিকে অবস্থিত। হ্যাঁ, শ্রীলঙ্কা। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতেছে কোনোদিন? তোমাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে শ্রীলঙ্কা। 1999 কে? তিনটা একসঙ্গে লিখলাম, বলো একটাই নাম হবে, বলো। এবার বলা উচিত কিন্তু। কারা দাপট ছিল এক সময়? হ্যাঁ, হ্যাঁ, অস্ট্রেলিয়া। তারপরে 2011 কে জিতেছিল? ইন্ডিয়া জিতেছিল। ক্যাপ্টেন কে ছিল? এম এস ধোনি। ফাইনালে সেঞ্চুরি কে করেছিল বলো? 2011 বিশ্বকাপের। মহেলা জয়বর্ধনা। আচ্ছা, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল? হ্যাঁ, দেখি কত মনে আছে। আরে ধোনি হয়েছিল। গম্ভীর কত রান খেয়েছিল বলো? গম্ভীর করেছিল 97 রান, আর ধোনি করেছিল 91 রান, কিন্তু তবু ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছিল। আচ্ছা, 2011 বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট কার ছিল বলতে হবে, বলতে পারবে? জাহির খান আর শাহিদ আফ্রিদি। আর বেশি রান ছিল সচিন রমেশ টেন্ডুলকর। আচ্ছা, 2011 বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ মনে আছে কারো, কাকে দেওয়া হয়েছিল? হ্যাঁ, আমার মনে আছে। তোমাদের মনে আছে? এই ছোট হয়ে গেলো আবার কেন? কি হচ্ছে? হুম, বলো। 2011 ম্যান অফ দ্য সিরিজ কি হয়েছিল বলো? 6 বলে 6 ছক্কা। হিন্টস দিলাম, বলো। হম, যুবরাজ সিং। এবারে বলো, 2015 সালে কে জিতেছিল বলো? কিন্তু তোমরা আজকালকার ছেলে মেয়ে ক্রিকেট ভুলে যাচ্ছ। আবার অস্ট্রেলিয়া। 2019 সালে ইংল্যান্ড। এই যে বিতর্কিত ম্যাচ। আর 2023 সালে আবার হয়ে গেল অস্ট্রেলিয়া। তাহলে এটা একটা দারুণ আলোচনা হলো। হম। এর পরের স্লাইডে কি আছে দেখি। কঠিন প্রশ্ন থাকলে আজকে আর আলোচনা করবো না, যে ছুটি। যদি সোজা থাকে তাহলে করবে। না, না, অঙ্ক আছে, বাদ দাও। আজকে তাহলে এই পর্যন্তই। তাহলে পরের দিন পরীক্ষা হবে, ওএমআর প্রিন্ট করবে। ওদিকে ইউটিউবে দুটো ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো নিয়েছি, আজকে এইখান অব্দি যা তোমার হয়েছে। ঠিক আছে, বলো কেমন লাগলো ক্লাস, বল। হ্যাঁ, ভালো। ঠিক আছে, ভালো হলেই ভালো। তবে আমি কিন্তু একটু স্পষ্টবাদী তো, আমাদের এই পুলিশের চাকরি করে করে আর এই মানে এদিক ওদিক বাঁয়ে ডাইনে অত কথা আর ভালো লাগে না। যেটা দিতে পারবো সেটাই বলবো, আর যেটা পারবো না সেটা নয়। ঠিক আছে। হ্যাঁ, 10-এ রেটিং চাইছো? আচ্ছা, কমেন্টে কমেন্টে তাহলে সবাই দেখবে, ঠিক আছে। থাকো, সঙ্গে থাকো, তবে এইটুকু আমি বলতে পারি, আমাকে যদি, আমার এই কনফিডেন্সটা আছে। কারণ আমি যখন আগে আমার চাকরি করার আগে আমি টিউশনই পড়াতাম। এখন ব্যারাকে থাকার জন্য তো পড়াতে যেত না, মানে যে কোনো অসুবিধা হতো, ধরো প্রবলেম হতো, এখন যেটা বাড়াবাড়িতে সমস্যা হয় না। আমি একটা জায়গায় পড়াতে যেতাম, 10। একটা মেয়ে, আমি নাম বলবো না, মনে আছে নাম তো আমার মনে আছে। একটা জায়গায় 5 জন পড়তো, ওরা খুব ভালো ছিল ক্লাস 10। আর এই মেয়েটা ওদের সঙ্গে জাস্ট তাল দিত আর কি। আর এইখানে এরা ছিল সব অজুহাত পার্টি।
দুটো ব্রাঞ্চ ছিল, ঠিক আছে? তো এদের সঙ্গে আস্তে আস্তে না ওই ফর্মালিটি মেনটেন করতে স্যার বুঝতে পারছি না, এই করতে করতে ও মাধ্যমিকে 41 না 37 মতো পেয়েছিল, জানো? কারণ ওকে আমি অথেন্টিকেশন ওর উপর শিখিয়েছিলাম। ওকে অথেন্টিকের উপর শিখিয়েছিলাম বলতে কি জানো? মাধ্যমিকের সিলেবাসটা দেখবে, 5 5 সম্পাদ্য উপপাদ্য, পরিসংখ্যানের দুটো অঙ্ক, 4 4 8, পরিসংখ্যানের একটা বড় প্রশ্ন, আর একটা এমসিকিউ। তাহলে 5 10 14 18 20 21, আর ধরো প্রজেক্টে তোমাকে 8 দেবে, তাহলে 29 তোমার কেউ আটকাতে পারছে না। ওদেরকে আমি সেভাবে করিয়েছিলাম, আর ওভাবে সেভাবে কথা শুনেছি। কিন্তু আরেকটা জায়গায় ব্রাঞ্চে ওরা ছিল অজুহাত দেওয়া পার্টি, এই সে স্যার, এ অঙ্ক সে অঙ্ক চারিদিক করে। ওই কোচিং সেন্টারটায় ম্যাক্সিমাম জন 25 পেয়েছিল ওই শাখাটাতে আর কি, বুঝতে পেরেছো? তো সুতরাং ওই জন্য সত্যি কথাটা বলবে, তাহলে মানে আমার লিড করতে সুবিধা হবে। আমি তোমাকে এইটা বললাম, তুমি আমাকে এটা বলবে যে স্যার, আমি দেখুন স্যার আপনার কথা শুনে আমি 3 মাস আপনার সঙ্গে থাকলাম, আর আমি কিন্তু কিছু ডেভেলপ করতে পারলাম না। সেম ডায়লগটা এটাও বলবে যে স্যার 2 বছর আপনার কাছে পড়াশোনা করলাম কিন্তু চাকরি হলো না। ওই জন্যই বেশি করে ওয়েস্টবেঙ্গল পুলিশ পড়াচ্ছি, যে এটা মোটামুটি একটা ট্র্যাকে পড়লেই চাকরি পাওয়া যায়, বুঝতে পেরেছো? যাই হোক, ধীরে ধীরে ইয়ে হবে, ঠিক আছে? আজকে প্রথম ক্লাস, বুঝলে? হ্যাঁ, আর কি করা যাবে? লিঙ্কটা যে অফ করতে হবে, লিঙ্কটা আমার আছে কোথায়? ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, হ্যাঁ? হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, গুড। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, গুড নাইট, গুড।